তাহলে আমরা আজকে যেটা করব, আগের দিন আমরা পিওর ইন্ডাক্টর, পিওর ক্যাপাসিটর, পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখেছি অল্টারনেটিং কারেন্ট আর ভোল্টেজের ইকুয়েশন, তার ফেজার ডায়াগ্রাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কম্বিনেশন অফ এল, আর এন্ড সি। তাহলে প্রথমে আমরা যেটা করব, লিখো এল আর বর্তনী, অর্থাৎ কম্বিনেশন অফ ইন্ডাক্টর এন্ড রেজিস্ট্যান্স, এল আর সার্কিট, এল আর সার্কিট, কম্বিনেশন অফ এল এন্ড আর, অর্থাৎ একটা বর্তনী, সেখানে একটা ইন্ডাক্টর থাকবে আর তার সাথে একটা রেজিস্ট্যান্স থাকবে এবং তারা থাকবে শ্রেণী সমবায়, একটা এল একটা আর। তাহলে বর্তনীটা আমরা আঁকি, দেখো ধরো এটা হচ্ছে তোমার ইন্ডাক্টর, তার সাথে সিরিজে থাকছে হচ্ছে রেজিস্ট্যান্স, এটাকে বলে এল আর সার্কিট। এবারে ইন্ডাক্টর আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা একটা অল্টারনেটিং ভোল্টেজ সোর্স কানেক্ট করছি। ধরো এই অল্টারনেটিং ভোল্টেজ সোর্সের যে ইকুয়েশন সেটা হচ্ছে V = V0 sin ωt। এই ভোল্টেজটা আমাকে অল্টারনেটিং ভোল্টেজ সোর্স সাপ্লাই দিচ্ছে। তাহলে এই ভোল্টেজটা যখন সাপ্লাই দেবে, তাহলে এই যে L আর R এর মধ্যে দিয়ে একটা কারেন্ট পাস করবে। যেহেতু L এবং R সিরিজে আছে, তাহলে দুজনের মধ্যে দিয়েই সেম কারেন্ট পাস করবে। আমরা জানি সিরিজে থাকলে কারেন্ট কনস্ট্যান্ট, মানে কারেন্টের ম্যাগনিটিউডটা এখানে কনস্ট্যান্ট হবে, সেম কারেন্ট L এবং R এর মধ্যে দিয়ে পাস করবে। তাহলে এই যে কারেন্টটা, এটা হচ্ছে একটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট। তাহলে এই কারেন্টের একটা পিক ভ্যালু থাকবে। তাহলে জাস্ট তোমরা খাতায় লিখতে থাকো, লিখতে করো, তাহলে সুবিধা হবে। দেখো at any instant alternating voltage across LR circuit, at any instant alternating voltage across LR circuit, V = V0 sin ωt। এবার দেখো কারেন্ট passing through the LR circuit is I. At any instant current passing through the LR circuit is I, I টা ক্যাপিটাল লেটারে লেখো, whose peak value is I0। তাহলে at any instant current passing through LR circuit is I, whose peak value, যার পিক ভ্যালুটা শীর্ষ মান I0। তাহলে যে কোনো মুহূর্তে LR বর্তনীর প্রবাহ মাত্রা হচ্ছে I, যার শীর্ষ মানটা I0। তাহলে I0 টা হচ্ছে কারেন্ট ফেজার, আমরা পিক ভ্যালুগুলোকে ফেজার বলি। therefore I0 is কারেন্ট ফেজার। আর ভোল্টেজের পিক ভ্যালু যখন সাপ্লাই ভোল্টেজ যেটা V0, তাহলে এটা হচ্ছে তোমার ভোল্টেজের পিক ভ্যালু। তাহলে এটা হচ্ছে পিক ভ্যালু অফ সাপ্লাই অল্টারনেটিং ভোল্টেজ, পিক ভ্যালু অফ সাপ্লাই ভোল্টেজ, যে ভোল্টেজটা তোমাকে সাপ্লাই করছে তার পিক ভ্যালু হচ্ছে V0, যেটা বলবো আমরা ভোল্টেজ ফেজার। এটাকে আমরা বলবো ভোল্টেজ ফেজার, সাপ্লাই ভোল্টেজ। এবার দেখো, তাহলে যখনই কারেন্ট পাস করবে থ্রু দা ইন্ডাক্টর, তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রসে তুমি একটা ভোল্টেজ ডিফারেন্স পাবে। কারণ ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন একটা অল্টারনেটিং কারেন্ট পাস করবে, তাহলে সেখানে কারেন্টটা সময়ের সঙ্গে পরিবর্তিত হবে। তাহলে যখনই কারেন্ট সময়ের সঙ্গে পরিবর্তিত হবে, তাহলে অ্যাক্রস দা ইন্ডাক্টর আমরা অবশ্যই একটা ইনডিউস ইএমএফ পাবো। তার ফলে আমি অ্যাক্রস ইন্ডাক্টর একটা পোটেনশিয়াল ডিফারেন্স পাবো। তাহলে ধরো পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে অ্যাক্রস দা ইন্ডাক্টর এট এনি ইনস্ট্যান্ট হচ্ছে VL। আবার সেরকম কারেন্ট যখন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে, তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমি একটা ভোল্টেজ পাবো, ধরো সেটা V∗R। তাহলে at any instant potential difference across inductor is VL। at any instant potential difference across inductor হচ্ছে VL। PD across inductor is VL। তাহলে এই যে VL পোটেনশিয়াল ডিফারেন্সটা তুমি পাচ্ছ অ্যাক্রস দা ইন্ডাক্টর, তাহলে এরও তো একটা পিক ভ্যালু থাকবে। কারণ এগুলো সবই হচ্ছে অল্টারনেটিভ, এগুলো সবই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। এট এ ইনস্ট্যান্ট আমি ভোল্টেজ পাচ্ছি VL, তাহলে সেই ভোল্টেজের একটা নিশ্চয়ই পিক ভ্যালু থাকবে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইন্ডাক্টর এট এ ইনস্ট্যান্ট হচ্ছে VL এন্ড ইটস পিক ভ্যালু, এর শীর্ষ মানটা, তাহলে ধরি আমি এর পিক ভ্যালুটাকে আমরা ধরে নিচ্ছি VL0। এই পিক ভ্যালুগুলোকে বলা হবে ফেজার। তাহলে এই VL0 কে আমরা বলবো ভোল্টেজ ফেজার।
এটা হচ্ছে ভোল্টেজ ফেজার অফ ইন্ডাক্টর, এটা হচ্ছে ভোল্টেজ ফেজার অফ ইন্ডাক্টর। আবার ঠিক সেরকম দেখো পোটেনশিয়াল ডিফারেন্স এট এ ইনস্ট্যান্ট অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স কত পাচ্ছ VR, তাহলে দেখো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস রেজিস্ট্যান্স রোধের দুই প্রান্তে যে কোনো মুহূর্তে বিভব পার্থক্য VR, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস রেজিস্ট্যান্স কত আছে VR and its peak value, এর একটা শীর্ষ মান থাকবে and its peak value ধরো V suffix R0, V suffix R0 হচ্ছে peak value, তাহলে V suffix R0 টাকে আমরা বলবো ভোল্টেজ ফেজার, ভোল্টেজ ফেজার অফ রেজিস্ট্যান্স। তাহলে এবার এখানে দেখো যখন আমি সাপ্লাই ভোল্টেজটা লাগিয়ে দিলাম V V0 sin ওমেগা t, তাহলে এক ইনস্ট্যান্ট এলআর সার্কিটে কারেন্ট যাচ্ছে I, যে কারেন্টের পিক ভ্যালুটা কত I0, আর ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর পাচ্ছি আমরা ডিউ টু সেলফ ইন্ডাকশন, সেটা হচ্ছে V সাফিক্স L যার পিক ভ্যালু VL0, তাহলে VL0 টা হচ্ছে ভোল্টেজ ফেজার অফ ইন্ডাক্টর। আবার যখন কারেন্টটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাস করবে আমি অ্যাক্রস রেজিস্ট্যান্স একটা পোটেনশিয়াল ডিফারেন্স পাবো, সেটা হচ্ছে VR যার পিক ভ্যালুটা ধরছি আমি VR0, ভোল্টেজ ফেজার অফ রেজিস্ট্যান্স। এবার দেখো ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা আগের দিন করেছি, দেখো ভোল্টেজ ফেজার আর কারেন্ট ফেজার ইন কেস অফ ইন্ডাক্টর এদের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে 90 ডিগ্রি। তাহলে ইন্ডাক্টরের ভোল্টেজ ফেজারটা কত VL0 আর কারেন্ট ফেজার কত আছে I0, তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট ফেজার আর ভোল্টেজ ফেজারের মধ্যে ফেজ ডিফারেন্সটা 90 ডিগ্রি। আগের দিনের ক্লাসে এটা আমরা করেছি এবং সেখানে দেখবে আমরা বলেছিলাম যে ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজটা 90 ডিগ্রিতে লিড করে, যে একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্টকে 90 ডিগ্রিতে লিড করে, বা আমি ঘুরিয়ে বলতে পারি তাহলে ফর এ ইন্ডাক্টর ভোল্টেজটা কারেন্টকে যদি 90 ডিগ্রিতে লিড করে তাহলে তুমি উল্টো করে কি বলতে পারো, কারেন্ট ভোল্টেজকে 90 ডিগ্রিতে ল্যাগ করে। তাহলে দেখো ফর ইন্ডাক্টর, যেটা আগের দিন পড়েছিলাম সেটা আমরা লিখবো, দেখো ফর ইন্ডাক্টর ভোল্টেজ lead current voltage phasor lead current phasor by an angle 90 degree. For inductor voltage phasor lead current phasor by an angle 90 degree, যে ভোল্টেজটা 90 ডিগ্রিতে দশায় এগিয়ে থাকে, বা ঘুরিয়ে বললে কারেন্ট ভোল্টেজের সাপেক্ষে 90 ডিগ্রিতে দশায় পিছিয়ে থাকে। ভোল্টেজ যদি 90 ডিগ্রিতে কারেন্টকে লিড করে তাহলে উল্টো করে বললে কারেন্ট ভোল্টেজকে 90 ডিগ্রিতে ল্যাগ করবে। তাহলে আমরা যদি কারেন্টটাকে রেফারেন্স ধরি, আমরা কারেন্টকে এখানে রেফারেন্স ধরছি, তাহলে কারেন্ট ফেজারের রেসপেক্টে ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ ফেজারটা 90 ডিগ্রিতে লিড করে। অর্থাৎ তার মানে আমরা দেখো ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট ফেজারটাকে যদি আমরা রেফারেন্স ধরি, এক্ষেত্রে যে কারেন্ট ফেজারটা রেফারেন্স, তাহলে কারেন্ট ফেজারটাকে যদি আমি হরাইজন্টাল ডিরেকশনে ড্র করি, ধরো এটা হচ্ছে কারেন্ট ফেজার, তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে আমি ভোল্টেজ ফেজারটা যেটা VL0 তাকে কিভাবে ড্র করব, I0 এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো I0 টাকে যদি রেফারেন্স ধরো তাহলে আমি কি বলছি, যে ভোল্টেজ ফেজার কারেন্ট ফেজারের রেসপেক্টে 90 ডিগ্রিতে লিড করে, তাহলে লিড করা মানে আমার অ্যাঙ্গেলটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে I0 কে যদি আমি রেফারেন্স ধরি তাহলে I0 এর রেসপেক্টে VL0 90 ডিগ্রিতে লিড করে, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা আঁকবো কিভাবে আমরা, I0 এর রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ, লিড করলে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল আঁকতে হয়। তাহলে I0 টাকে যদি আমি রেফারেন্স ফেজার ধরি তাহলে I0 এর রেসপেক্টে ইন্ডাক্টরের এক পাশে যে ভোল্টেজ পাচ্ছ VL0 সেটা 90 ডিগ্রিতে লিড করছে, তাহলে অ্যাঙ্গেলটা যেটা আঁকবো 90 ডিগ্রি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা আঁকবো, তাহলে আমরা ভোল্টেজ ফেজারটা ড্র করতে পারবো। আবার দেখো আমরা পিওর রেজিস্ট্যান্স পড়েছিলাম, সেখানে পড়েছিলাম যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যখন পিওর রেজিস্ট্যান্স হয় তখন কারেন্ট আর ভোল্টেজটা সেম ফেজে থাকে, দেয়ার ইজ নো ফেজ ডিফারেন্স। তার মানে কারেন্ট ফেজার আর ভোল্টেজ ফেজার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সেম ফেজে থাকবে, তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। তার মানে কারেন্ট ফেজারটা তুমি যদি হরাইজন্টাল ডিরেকশনে এঁকেছো তাহলে ভোল্টেজ ফেজারটাকে তুমি কোথায় রাখবে, হরাইজন্টাল ডিরেকশনে ইন কেস অফ পিওর রেজিস্ট্যান্স। তাহলে I0 আর VR0 সেম ডিরেকশনে থাকবে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, কিন্তু ইন্ডাক্টরের ক্ষেত্রে I0 এর রেসপেক্টে VL0 90 ডিগ্রিতে লিড করবে।
এই যে ক্লাসটা আমরা আগের দিন করেছি, এটা হচ্ছে আসল কথা। এটা তোমাকে যার জন্য আগের দিনের কেসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে লিখে রাখো যে ফর ইন্ডাক্টর ভোল্টেজ ফেজার VL0 লিড কারেন্ট ফেজার I0 বাই 90 ডিগ্রি। যে ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ ঘূর্ণি ভেক্টর VL0 কারেন্ট ঘূর্ণি ভেক্টর I0 কে 90 ডিগ্রি কোণে লিড করে, মানে 90 ডিগ্রি কোণে এগিয়ে থাকে। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্ট ফেজার I0 আর ভোল্টেজ ফেজার VR0 সমদশা সম্পন্ন হয়, তাদের মধ্যে কোনো দশার পার্থক্য থাকে না। তাহলে ইন কেস অফ রেজিস্ট্যান্স কারেন্ট ফেজার I0 and ভোল্টেজ ফেজার VR0 আর ইন সেম ফেজ। তাহলে কারেন্ট ফেজার আর ভোল্টেজ ফেজারটা একই স্ট্রেট লাইনে থাকবে। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট ফেজারের রেসপেক্টে ভোল্টেজ ফেজারটা 90 ডিগ্রিতে লিড করবে। তাহলে এইবার দেখো ঘটনাটা কি হবে। তাহলে এক ইনস্ট্যান্ট যখন এখান থেকে কারেন্টটা যাচ্ছে, আমরা এল এর অ্যাক্রসে একটা ভোল্টেজ পাচ্ছি VL, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ পাচ্ছি VR, আর সাপ্লাই ভোল্টেজ একটা ইনস্ট্যান্ট কত আছে V। তাহলে যেহেতু এরা সিরিজে আছে, তাহলে আমরা বলতেই পারি V ইকুয়াল টু VL প্লাস VR। তাহলে at any instant according to Kirchhoff's voltage law, যে কোনো মুহূর্তে কার্শফের ভোল্টেজ সূত্র বা কার্শফের দ্বিতীয় সূত্র অনুযায়ী at any instant from KVL, at any instant from Kirchhoff's voltage law, আমরা কি লিখব? সাপ্লাই ভোল্টেজ V equal to voltage across inductor plus voltage across resistance। তাহলে at any instant, instantaneous value of supply voltage, instantaneous value of the voltage across inductor, instantaneous value of voltage across resistance, VL আর VR এর যোগফলটা V এর সাথে সমান হবে। কিন্তু এখানে একটা কথা আছে, কিন্তু বাট সাপ্লাই ভোল্টেজের ফেজারটা কত? V0। সাপ্লাই ভোল্টেজের পিক ভ্যালু কত? V0। এটা হচ্ছে ভোল্টেজ ফেজার ফর দা সাপ্লাই ভোল্টেজ। কারেন্ট ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর তার পিক ভ্যালু কোনটা? VL0। এটা ভোল্টেজ ফেজার অ্যাক্রস ইন্ডাক্টর। আর ভোল্টেজ ফেজার অ্যাক্রস রেজিস্ট্যান্স VR0। এই VL0 আর VR0 যোগফল কিন্তু V0 এর সাথে সমান হবে না। এইটা মাথায় রাখতে হবে যে at any instant ভোল্টেজটা যেটা তুমি সাপ্লাই দিচ্ছ সেটা VL আর VR মানে ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর আর ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স তার যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু তাদের যোগফলের সাথে at any instant সাপ্লাই ভোল্টেজটা ইকুয়াল হবে। কিন্তু পিক ভ্যালুগুলোকে যোগ করলে কখনোই সমান হবে না। কেন সমান হবে না? যে পিক ভ্যালু যোগ করলে কেন সমান হবে না, তার কারণ হচ্ছে এই VL0 আর VR0 দুটো ভোল্টেজের পিক ভ্যালু একসাথে হবে না। তুমি ভালো করে এবার গ্রাফটা লক্ষ্য করো। VL0 যেটা পিক ভ্যালু অফ ইন্ডাক্টর আর VR0 যেটা পিক ভ্যালু অফ রেজিস্ট্যান্স, পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স, এই দুটো এট এ টাইম এক্সিস্ট করবে না। ভালো করে দেখো কেন করবে না। এখানে দেখো কারেন্ট ফেজার I0 এর সাথে VR0 সেম ফেজে আছে, আর VL0 এর সাথে I0 দেখো 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে আছে। তাহলে I0 VR0 যেহেতু সেম ফেজে আছে আর VL0 I0 রেসপেক্টে 90 ডিগ্রি লিড করছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি VL0 VR0 রেসপেক্টে 90 ডিগ্রি লিড করবে, কারণ I0 VR0 সেম ফেজ আর I0 রেসপেক্টে VL0 90 ডিগ্রি লিড করে। দ্যাট মিন্স আমরা বলতে পারি VL0 VR0 রেসপেক্টে 90 ডিগ্রি লিড করবে। তার মানে VR0 যদি VL0 রেসপেক্টে 90 ডিগ্রি লিড করে, তাহলে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স কাদের থাকে? সাইন আর কসের। 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স হয় কার? ট্রিগোনোমেট্রিতে সাইন ফাংশন আর কস ফাংশনে। তার মানে VR0টা যদি সাইন ফাংশনে হয় তাহলে VL0টা কস ফাংশনে হবে, বা যদি VL0কে তুমি সাইন ফাংশন ভাবো তাহলে VR0 এটা হবে কস ফাংশনে। তাহলে দেখো সাইন আর কসের ম্যাক্সিমাম ভ্যালু একসাথে হয় না। সাইনের ম্যাক্সিমাম ভ্যালু 1, কসের ম্যাক্সিমাম ভ্যালু 1, কিন্তু দুটো কি একসাথে হয়? সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, সাইন 90 এর ভ্যালু 1। কসের ক্ষেত্রে দেখো উল্টো হয়, cos 0 এর ভ্যালু 1, সাইন cos 90 এর ভ্যালু 0। তাহলে সাইন আর cos ফাংশনের ক্ষেত্রে দেখো দুজনেরই পিক ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু 1, কিন্তু সেম ইনস্ট্যান্টে হয় না। সাইন 90 এর ক্ষেত্রে 1 হয় কিন্তু cos 90টা 0 হয়, সাইন 0টা 0 হয় কিন্তু cos 0টা 1 হয়। তাহলে VL0 আর VR0 এর মধ্যে যেহেতু 90 ডিগ্রি একটা ফেজ ডিফারেন্স আছে, তার মানে একটা যদি সাইন ফাংশনে থাকে আরেকটি cos ফাংশনে থাকবে, ফলে এদের ম্যাক্সিমাম ভ্যালুটা কখনোই এট এ ইনস্ট্যান্ট আমি পাবো না।
আমি VL0 তে যখন ম্যাক্সিমাম পাবো তখন VR0 দেখা যাবে মিনিমাম ভ্যালুতে আছে, আবার VR0 যখন ম্যাক্সিমাম ভ্যালুতে যাবে তখন VL0 হয়তো মিনিমাম ভ্যালুতে থাকবে। তার জন্য আমরা এই লাইনটা লিখছি যে VL0 আর VR0 এদের যোগফল কখনোই V0 অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ যেটা আছে তার পিক ভ্যালুর সাথে সমান হতে পারে না, কারণ VL0 আর VR0 এট এ টাইম এক্সিস্ট করবে না, কারণ VL0 আর VR0 এর মধ্যে 90 ডিগ্রি একটা ফেজ ডিফারেন্স আছে। তাহলে লিখে রাখো এখানে বাট V0 not equal to VL0 plus VR0 because VL0 lead VR0 lead VR0 by 90 degree, VL0 lead VR0 by 90 degree, কারণ VL0 VR0 সাপেক্ষে 90 ডিগ্রি দশায় এগিয়ে থাকে, কারণ VL0 সাপেক্ষে VL0 VR0 সাপেক্ষে 90 ডিগ্রি দশায় এগিয়ে থাকে। That means VL0 and VR0 never exist simultaneously. VL0 and VR0 never exist simultaneously. তাহলে V equal to VL plus VR এটা কোনো সমস্যা নেই, অ্যাকর্ডিং টু KVL আমরা ভোল্টেজ সাপ্লাই যেটা দিচ্ছি সেটা ইকুয়াল টু হবে ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর প্লাস ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স, কিন্তু এদের পিক ভ্যালুগুলো কখনোই ইকুয়াল হবে না। V0 ইকুয়াল টু তুমি VL0 প্লাস VR0 লিখতে পারবে না, কারণ VR0 এর সাথে VL0 এর মধ্যে একটা 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে, VR0 এর সাথে VL0 90 ডিগ্রি একটা ফেজ ডিফারেন্স রয়েছে। তার ফলে VR0 টা যদি সাইন ফাংশনে হয় তাহলে VL0 টাকে বলতে হবে কস ফাংশন, বা VL0 কে যদি তুমি সাইন ফাংশন বলো তাহলে VR0 হয়ে যাবে কস ফাংশন। এই সাইন আর কসের ম্যাক্সিমাম ভ্যালুটা কখনো এক ইনস্ট্যান্ট হয় না, যখন সাইন ম্যাক্সিমাম হয় তখন কস মিনিমাম হয়, যখন সাইন মিনিমাম হবে তখন কস ম্যাক্সিমাম হবে। ফলে VL0 আর VR0 এট এ সেম টাইম কখনোই এক্সিস্ট করবে না, সেই জন্য এই ইকুয়েশনটা আমরা কখনোই ইকুয়াল টু দিয়ে লিখতে পারবো না। তাহলে আমরা কি লিখছি দেখো যে আমাদের VR0 আর VL0 দেখো, তাহলে VR0 টাকে যদি আমি x অ্যাক্সিসে ড্র করি, সাপোজ আমি VR0 কে ড্র করছি x অ্যাক্সিসে ভোল্টেজ ফেজার, VR0 টাকে নিলাম আমি অ্যালং x অ্যাক্সিস, তাহলে VL0 দেখো VR0 এর রেসপেক্টে 90 ডিগ্রি লিড করে, তাহলে VL0 টাকে তোমাকে নিতে হবে কোথায় y অ্যাক্সিসে, এই মাঝের অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি। এই হচ্ছে VR0 আর VL0 দুটো ভোল্টেজ ফেজার অফ দা রেজিস্ট্যান্স VR0 আর ভোল্টেজ ফেজার অফ দা ইন্ডাক্টর VL0। আর কারেন্ট ফেজারটা কিভাবে আছে দেখো, কারেন্ট ফেজার ভোল্টেজ ফেজারের সাথে সেম ফেজে থাকে, তাহলে ভোল্টেজ ফেজার যদি x অক্ষে ড্র করো তাহলে কারেন্ট ফেজারটাকেও তোমাকে ড্র করতে হবে x অ্যাক্সিসে। এবার এই VR0 এর ভ্যালু কত হয় দেখো, আমরা আগের দিন পড়েছি পিওর রেজিস্ট্যান্স এখানে দেখো তোমরা বলেছিলে পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স সেটা হচ্ছে I0 * R, আর পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর VL0 সেটা হয় দেখবে I0 XL। XL কে কি বলো, XL ছিল ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যার ফর্মুলা ছিল ওমেগা L। XL আমরা পেয়েছিলাম ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যার ইউনিট দেখবে বার করা ছিল ওহম। তাহলে এবার দেখো V0 যেহেতু VL0 আর VR0 এর যোগফল নয়, তাহলে V0 টা বের হবে কি করে, তাহলে এখানে দেখো VL0 বা VR0 এগুলো তো ভেক্টর, এই যে ফেজার যেগুলো পিক ভ্যালু এগুলো তো ভেক্টর, তো এমনিতেও দেখো ভেক্টরের ক্ষেত্রে যোগফল হয় না, ভেক্টরের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে রেজাল্টেন্ট। VR0 হচ্ছে ঘূর্ণি ভেক্টর, VL0 ঘূর্ণি ভেক্টর, VL0 VR0 এর রেসপেক্টে 90 ডিগ্রিতে লিড করছে, তাহলে V0 টা কি হবে, এরা যেহেতু ভেক্টর রাশি তাহলে কখনোই V0 দুটো ভেক্টরের যোগফল হয় না, V0 হবে দুটো ভেক্টরের লব্ধি। তাহলে আমাদের যদি V0 টা বার করতে হয় তাহলে এই যে দুটো ফেজার ঘূর্ণি ভেক্টর আছে VR0 এন্ড VL0 এদের কি করতে হবে রেজাল্টেন্ট ড্র করতে হবে। তাহলে রেজাল্টেন্ট মানে তুমি প্যারালোগ্রাম ল দিয়ে করো, এবার তুমি এদেরকে দিয়ে একটা সামান্তরিক অঙ্কন করো, জাস্ট ড্র এ প্যারালোগ্রাম, তাহলে তার যে রেজাল্টেন্টটা হবে এই যে ডায়াগোনালটা যেটা আমরা রেজাল্টেন্ট বলি একটা প্যারালোগ্রামের ক্ষেত্রে, এটাই হবে তোমার V0 যেটা ভোল্টেজ ফেজার অফ দা সাপ্লাইড ভোল্টেজ। তাহলে এটাকে বলবো আমরা ফেজার ডায়াগ্রাম অফ এলআর সার্কিট, ধরো এটা A নাম দিলাম, এখানটা নাম দিলাম B,
তাহলে OA এটা রিপ্রেজেন্ট করছে VR0 কে, OB রিপ্রেজেন্ট করছে VL0 কে। VL0 VR0 এর ফর্মুলা আমরা আগে বের করেছি, তাই লিখলাম I0R I0XL, XL মানে ওমেগা L হয়। তাহলে V0 টা VL0 আর VR0 এর যোগফল নয়, V0 কে আমরা বলতে পারি VL0 আর VR0 রেজাল্টেন্ট, because VR0 and VL0 does not exist at the same time, they have a phase difference of 90 degree. So VR0 be the resultant of VR0 and VL0. V0 টা হবে VR0 আর VL0 লব্ধি, because these two are vector. ভেক্টরের ক্ষেত্রে যোগফল হয় না, হয় রেজাল্টেন্ট। তাহলে প্যারালেলোগ্রাম ল দিয়ে তুমি যখন রেজাল্টেন্ট ড্র করবে, সেই রেজাল্টেন্টটাই হবে তোমার V0। তাহলে এবার দেখো আমি এখান থেকে V0 এর ইকুয়েশন কি লিখবো, এটাকে বলি আমরা ফেজার ডায়াগ্রাম। দিস ইজ কল্ড ফেজার ডায়াগ্রাম অফ টেলর সার্কিট। তাহলে এটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম। তাহলে এখান থেকে দেখো আমি V0 কি পাবো, V0 ইকুয়াল টু হবে রুট ওভার VR0 স্কয়ার, জাস্ট প্যারালেলোগ্রাম অ্যাপ্লাই করবে VL0 স্কয়ার। এবার দেখো VR0 তার ফর্মুলা আমরা আগের দিন শিখেছি I0R, আর VL0 I0XL। তাহলে এখান থেকে দেখো আমি I0 কে কমন নেব, তাহলে হচ্ছে R স্কয়ার প্লাস XL স্কয়ার। সো I0 is equal to V0 peak value of supply voltage by root over R square plus XL square, বা এটাকে আমি লিখতে পারি V0 by root over R square plus omega L এর whole square। এটা হচ্ছে peak value of current এর ইকুয়েশন তুমি পেয়ে গেলে। This is the equation of the peak value of current in the LR circuit। তাহলে LR বর্তনীতে কারেন্টের peak value হয়ে গেল V0 by root over R square plus XL square equal to V0 by R square, XL এর জায়গায় XL এর ভ্যালুটা বসিয়ে দিতে। এটা হচ্ছে কারেন্টের পিক ভ্যালু। এবার এখানে একটা জিনিস তুমি মাথায় রাখবে, এই যে টার্মটা দেখছো রুট ওভার অফ R স্কয়ার প্লাস XL স্কয়ার, এটাকে আমরা ডিনোট করি Z সাইন দিয়ে। ইট ইজ ডিনোটেড বাই Z। এটাকে এভাবে লিখতে পারো রুট ওভার অফ R স্কয়ার প্লাস ওমেগা L এর হোল স্কয়ার, ইট ইজ ডিনোটেড বাই Z। এই Z টাকে বলা হয় ইম্পিডেন্স, Z টাকে আমরা বলবো ইম্পিডেন্স। এই Z এর নামটা মনে রাখবে ইম্পিডেন্স। ইম্পিডেন্স কি বলে এটাকে, ইম্পিডেন্স, এটাকে বলবো ইম্পিডেন্স। বাংলায় মনে হয় প্রতিঘাত এরকম একটা কিছু নাম আছে, ইম্পিডেন্স। হ্যাঁ, প্রতিঘাত বা প্রতিরোধ এরকম কিছু একটা বলে, আমার বাংলা নামটা ঠিক এক্সাক্ট খেয়াল নেই। দেখো এই Z টাকে বলি আমরা ইম্পিডেন্স। It is as like as equivalent resistance। আমরা একটা বর্তনীতে দেখবে যেখানে আমরা ডিসি বর্তনী করেছি, সেখানে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করতাম। আমরা কি করতাম, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করতাম ডিসি বর্তনীর ক্ষেত্রে। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি এই যে Z ইম্পিডেন্স, এটা মনে রাখবে এটা কম্পারেবল উইথ দা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দা ডিসি সার্কিট। একটা ডিসি বর্তনীতে যেখানে একাধিক রোধ থাকে, তারা শ্রেণী সমবায়ে থাকতে পারে, তারা সমান্তরাল সমবায়ে থাকতে পারে, সেখানে আমরা একাধিক রোধের তুল্য রোধ বার করি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করি। এখানে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে কি করছি, Z দিয়ে লিখছি। Zটা হচ্ছে অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স। আমরা XL এর জায়গায় যদি আমি ওমেগা L বসিয়ে দিই, তাহলে রুট ওভার R স্কয়ার প্লাস XL স্কয়ার বা রুট ওভার R স্কয়ার প্লাস ওমেগা L এর হোল স্কয়ার, এই টার্মটাকে আমরা রিপ্রেজেন্ট করব Z দিয়ে। এই Z টাকে বলা হয় ইম্পিডেন্স। ইম্পিডেন্স মানে বাংলায় দেখবে হয় প্রতিঘাত বা প্রতিরোধ, এরকম একটা কিছু বাংলা আছে, আমি ঠিক কনফার্ম না, একটু বইটা দেখে নেবে। যাই হোক, এটাকে বলে ইম্পিডেন্স। এবার ইম্পিডেন্সটা কার সাথে তুলনীয়, ভালো করে দেখো। রেজিস্ট্যান্স R তার ইউনিট হচ্ছে ওহম। আবার XL এটাকে বলি আমরা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, তারও দেখবে ইউনিট আমরা আগের দিন করেছিলাম, সেটাও এসেছিল ওহম। তাহলে R এর ইউনিট ওহম, XL ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স তারও ইউনিট ওহম, তাহলে মানে Z এর ইউনিটটাও কি হবে, ওহম। তার মানে আমার ইম্পিডেন্সের ইউনিট হচ্ছে ওহম। তাহলে ওহম তো রোধের একক, তার মানে ইম্পিডেন্স কাজ করছে কার মতো, রোধের মতো। তাহলে এই জন্য আমরা ইম্পিডেন্সকে বলি অ্যাজ লাইক অ্যাজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আমরা একটা ডিসি সার্কিটে একাধিক রোধ যুক্ত থাকলে সেখানে আমরা তার একটা তুল্য রোধ বার করি। একাধিক রোধের ক্ষেত্রে আমরা একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করি। সেই রকমই এসি বর্তনীতে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের পরিবর্তে যে
রাশিটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ইম্পিডেন্স। ইন এসি সার্কিট ইনস্টেড অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স উই ইউজ ইম্পিডেন্স জেড। সেটা জেড হচ্ছে √r² প্লাস XL² বা √r² প্লাস ওমেগা L এর হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে পিক ভ্যালু অফ কারেন্ট ইন দি এলআর সার্কিট। এবার প্রশ্ন হচ্ছে এই যে কারেন্টটা পাচ্ছ তুমি এলআর সার্কিটে, দেখো এই যে পিক ভ্যালু অফ কারেন্ট I0 আর তুমি যে সাপ্লাই ভোল্টেজটা দিয়েছো V = V0 sin ওমেগা t, তাহলে এই যে V0 যেটা পিক ভ্যালু অফ দা ভোল্টেজ, পিক ভ্যালু অফ দা সাপ্লাই ভোল্টেজ V0 আর কারেন্টের পিক ভ্যালু, তার মাঝে একটা অ্যাঙ্গেল আছে। অ্যাঙ্গেলটা কত ধরে নেওয়া যাক থিটা। যে ভোল্টেজ ফেজার সাপ্লাই ভোল্টেজ, যে পিক ভ্যালু অফ দা সাপ্লাই ভোল্টেজ V0, তাহলে এই V0 এর সাথে I0 যে কারেন্টের পিক ভ্যালুটা আমরা পাচ্ছি এলআর সার্কিটে, তার মাঝের অ্যাঙ্গেলটা কত আছে থিটা। এই থিটাটা হচ্ছে তাহলে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স। তো দেখো থিটা বি দা ফেজ ডিফারেন্স বিটুইন সাপ্লাই ভোল্টেজ, পিক ভ্যালু অফ সাপ্লাই ভোল্টেজ V0 and peak value of current I0 থিটা। যে আমার এই যে ভোল্টেজ ফেজার V0 বা V0 যেটা আমার পিক ভ্যালু অফ দা সাপ্লাই ভোল্টেজ, এই পিক ভ্যালু অফ সাপ্লাই ভোল্টেজ V0 আর এই যে কারেন্টের যে পিক ভ্যালু আছে I0, তাহলে V0 আর I0 এর মাঝে একটা অ্যাঙ্গেল আছে থিটা। তাহলে থিটাটাকে বলবো আমরা ফেজ ডিফারেন্স বিটুইন কারেন্ট ফেজার I0 and ভোল্টেজ ফেজার V0। তাহলে দেখো থিটা বি দা ফেজ ডিফারেন্স বিটুইন কারেন্ট ফেজার I0 and ভোল্টেজ ফেজার V0। এবার এখানে দেখো V0 এর রেসপেক্টে যদি আমরা সাপ্লাই ভোল্টেজের পিক ভ্যালুর রেসপেক্টে ভাবি, তাহলে ভালো করে লক্ষ্য করো V0 এর রেসপেক্টে এই যে I0 কারেন্ট ফেজারটা, এটার যে অ্যাঙ্গেলটা থিটা, এটা কিন্তু ক্লকওয়াইজ আছে। দেখো V0 থেকে যদি I0 এর দিকে আমাকে আসতে হয়, তাহলে V0 থেকে I0 এ গেলে আমি কোন দিকে ঘুরছি ক্লকওয়াইজ। তাহলে আমি কি বলেছিলাম, ক্লকওয়াইজ যদি আমরা ঘুরি তাহলে আমাদের ল্যাগ করবে। তার মানে এক্ষেত্রে কারেন্টটা ভোল্টেজকে থিটা অ্যাঙ্গেলে ল্যাগ করবে, কারণ দেখো ভোল্টেজ ফেজার V0 এর রেসপেক্টে I0 টা যে থিটা অ্যাঙ্গেল করেছে V0 এর রেসপেক্টে, V0 থেকে I0 এর দিকে তুমি যদি যাও তাহলে তুমি যাচ্ছ কোন দিকে ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল মানে ল্যাগ করা। তাহলে অর্থাৎ এলআর সার্কিটে যে কারেন্ট আমরা পাবো সেই কারেন্টটা ভোল্টেজকে থিটা অ্যাঙ্গেলে ল্যাগ করবে। তাহলে দেখো যে হিয়ার কারেন্ট ইন এলআর সার্কিট, কারেন্ট ইন এলআর সার্কিট ল্যাগ ভোল্টেজ বাই অ্যান অ্যাঙ্গেল থিটা। কারেন্ট ইন এলআর সার্কিট ল্যাগ ভোল্টেজ বাই অ্যান অ্যাঙ্গেল থিটা। তাহলে কি বললাম যে তাহলে এখানে কারেন্টটা ভোল্টেজের রেসপেক্টে থিটা অ্যাঙ্গেলে ল্যাগ করবে। কেন ল্যাগ করছো, কারণ ভোল্টেজ ফেজারের রেসপেক্টে কারেন্টটা ক্লকওয়াইজ ডিরেকশনে আছে। ক্লকওয়াইজ ডিরেকশনে থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে উইথ রেসপেক্ট টু V0। তাহলে লিখবে যে তাহলে এলআর সার্কিটে কারেন্ট ভোল্টেজের সাপেক্ষে থিটা কোণে পিছিয়ে থাকে। ল্যাগ করা মানে পিছিয়ে থাকা। তাহলে এলআর বর্তনীতে কারেন্ট ভোল্টেজের সাপেক্ষে থিটা কোণে পিছিয়ে থাকে। therefore equation of current, therefore equation of current তাহলে কি হবে, therefore দেখো equation of current in LR circuit, তাহলে LR সার্কিটে কারেন্টের ইকুয়েশন আমি কি লিখবো, তাহলে I equal to কারেন্টের পিক ভ্যালু কোনটা I0, তাহলে I equal to I0 সাইন ফাংশন, কারণ ভোল্টেজটা সাইন ফাংশনে আছে। এবার ভোল্টেজটা কত অ্যাঙ্গেল করছে দেখো ওমেগা টি। তুমি কি দেখছো, তোমার কারেন্টটা থিটা অ্যাঙ্গেলে ল্যাগ করছে, পিছিয়ে আছে। তার মানে তোমাদের কারেন্টের ফেজ অ্যাঙ্গেলটা লিখতে হবে ওমেগা টি মাইনাস থিটা। তাহলে ভোল্টেজের অ্যাঙ্গেলটা আছে একটা ইনস্ট্যান্ট ওমেগা টি, ভোল্টেজ আছে ওমেগা টি অ্যাঙ্গেল। তাহলে কারেন্টের যখন ইকুয়েশনটা তুমি লিখবে, তাহলে কারেন্টের অ্যাঙ্গেলটা তাহলে কত লিখবে ওমেগা টি মাইনাস থিটা, কারণ কারেন্টটা ভোল্টেজের রেসপেক্টে থিটা অ্যাঙ্গেলে ল্যাগ করছে। তাহলে I equal to I0 sin omega t minus theta, এটা হবে তোমার at any instant equation of current in LR circuit। দেখো এই পর্যন্ত পুরো বিষয়টা বুঝতে পারলে? তাহলে দেখো তাহলে আমরা কি লিখব, তাহলে LR সার্কিটে কারেন্টটা ভোল্টেজের রেসপেক্টে থিটা অ্যাঙ্গেলে ল্যাগ করে, তাই কারেন্টের ইকুয়েশন লিখছি I0 sin omega t minus theta। এবার কোশ্চেন হচ্ছে থিটার ভ্যালুটা কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দি থিটা। তাহলে দেখো ফেজ ডিফারেন্স বিটুইন কারেন্ট এন্ড ভোল্টেজ, থিটাটা বার করব, এই জায়গাটা মুছে দিলাম। এবার বার করব আমরা থিটা।
এবার দেখো ফেজ ডিফারেন্স বিটুইন কারেন্ট এন্ড ভোল্টেজ থিটা। তবে এই ডায়াগ্রাম থেকে বেরোবে থিটা কি করে বেরোতে পারে? থিটাটা বের করার জন্য দেখো আমরা কি করে বার করতে পারি? আমরা tan থিটা বার করতে পারি। tan থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এই যে ডায়াগ্রামটা ফেজার ডায়াগ্রাম, এখানে পারপেন্ডিকুলার এটা, তাহলে এই সাইডটা কার সমান হবে? VL নট। তাহলে এই সাইডটা হচ্ছে VL নট কে রিপ্রেজেন্ট করে, তাহলে পারপেন্ডিকুলারটা হচ্ছে VL নট আর বেস হচ্ছে VR নট, যেটা পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর ডিভাইডেড বাই পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স। এবার VL নট মানে কি? I নট XL আর VR নট মানে I নট R। তাহলে tan থিটা হয়ে গেল তোমার XL বাই R, বা তুমি বলতে পারো ওমেগা L বাই R। তাহলে ফেজ ডিফারেন্সের ফর্মুলা হয়ে গেল tan ইনভার্স ওমেগা L বাই R। এটা হচ্ছে ফেজ ডিফারেন্স বিটুইন কারেন্ট এন্ড ভোল্টেজ, tan ইনভার্স ওমেগা L বাই R। এবার দেখো এই যে আমরা ইম্পিডেন্সটা বললাম, ইম্পিডেন্সের ইকুয়েশনটা আমরা কি লিখলাম? ইম্পিডেন্স Z কি ছিল? √R² + XL²। তাহলে দেখো এই যে ইম্পিডেন্সকে আমি একটা ট্রায়াঙ্গেলের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি। We can represent this impedance by a triangle, by a right angle triangle, and that right angle triangle is called impedance triangle. আমরা ইম্পিডেন্সকে একটা সমকোণী ত্রিভুজের আকারে প্রকাশ করতে পারি। তাহলে সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজটাকে আমরা বলি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। দেখো কিভাবে বেরোবে? আমরা এখানে কি পেলাম দেখো, এই যে ইম্পিডেন্স কোনটাকে বলছো? √R² + XL²। তাহলে এখান থেকে আমি একটা লাইন লিখতে পারি দেখো, I নট may be written as V নট। এই যে নিচে যে টার্মটা আছে √R² + XL², এটাকে তুমি ইম্পিডেন্স বলেছো Z। তাহলে I নটটাকে কিন্তু এভাবে লেখা যায় V নট বাই Z। I নট হচ্ছে V নট বাই Z। তাহলে দেখো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা কি হবে? এখানে দেখো যেটা আমরা দেখতে পাচ্ছি XL টা কার মধ্যে আছে? এই যে VL নট, এই VL নট এর ভ্যালু হচ্ছে কি? I নট XL। আর এই যে VR নট, এই VR নটটা মানে হচ্ছে তোমার I নট R। আর V0, এই V0 মানে কি? I0Z। তবে এখান থেকে আসতে পারে V0 মানে I0Z। তাহলে এই যে পারপেন্ডিকুলারটা এটা হচ্ছে I নট XL। তাহলে পারপেন্ডিকুলারটা XL, বেসটা এই বেসটা কি আছে? I নট R। তাহলে বেসটাকে আমরা R বলবো, তাহলে হাইপোটেনিয়াসটা হবে Z। তাহলে আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা ড্র করতে পারি কিভাবে দেখো, আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকবো যার বেসটা হবে R। এই বেস হবে R রেজিস্ট্যান্স। এই পারপেন্ডিকুলারটা I নট XL, তাহলে পারপেন্ডিকুলারটা রিপ্রেজেন্ট করবে XL কে, মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কে। আর হাইপোটেনিয়াসটা যেটা V নট আছে, দেখো V নট মানে হচ্ছে I নট Z। তাহলে হাইপোটেনিয়াসটা হয়ে যাবে তোমার Z। এই ট্রায়াঙ্গেলটাকে বলি আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এবার V নট আর I নট এর এই মাঝের অ্যাঙ্গেলটা ছিল থিটা, বেস আর হাইপোটেনিয়াসে, তাহলে এই অ্যাঙ্গেলটাও হলো থিটা। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা এটাকে বলি আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। তাহলে রেজিস্ট্যান্সটা হবে বেস, দেখো VR0 টা বেসে আছে, তাই জন্য রেজিস্ট্যান্সটা হবে বেস। VR0 এর সাথে VL0 এটা পারপেন্ডিকুলার, তাহলে VL0 মানে I নট XL। VL0 মানে হচ্ছে I নট XL। তাহলে VR0 এর সাপেক্ষে VL0 লম্বভাবে আছে, তাহলে সেই জন্য আমরা XL টাকে কোন দিকে আঁকছি? পারপেন্ডিকুলারলি। এটা হচ্ছে XL, এই হচ্ছে VR0, তার সাথে XL টা পারপেন্ডিকুলার। আর V0 এটা হচ্ছে I0Z, তাহলে হাইপোটেনিয়াসটা হচ্ছে Z। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা এটাকে বলা হয় ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। তাহলে এখান থেকেও দেখো তুমি tan থিটা বার করতে পারো, যেটা আমি আগে বার করলাম। এখান থেকেও tan থিটা সিম্পলি আসবে XL বাই R, মানে ওমেগা L বাই R। আর এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে cos থিটার ভ্যালু বার করতে পারি। cos থিটাটা কত হবে? cos থিটা মানে বেস বাই হাইপোটেনিয়াস, দ্যাট ইজ R বাই Z। সেখান থেকেও থিটা বার করা যাবে, cos ইনভার্স R বাই Z। cos থিটা হয়ে গেল R বাই Z, Z মানে √R² প্লাস XL²। তাহলে এটাকে বলে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এবার তাহলে যদি প্রশ্ন করে এলআর সার্কিটের এভারেজ পাওয়ার কত,
তাহলে এবার দেখো এভারেজ পাওয়ার অফ এলআর সার্কিট। তাহলে এভারেজ পাওয়ার অফ এলআর সার্কিট কি হবে? দেখো এভারেজ পাওয়ার ফর্মুলা কি ছিল? VRMS IRMS cos থিটা। থিটা হচ্ছে ফেজ ডিফারেন্স। আমরা ফর্মুলাটা লেখার সময় লিখেছিলাম VRMS IRMS cos phi। আমরা এখানে cos থিটা লিখছি কারণ ওখানে আমি যখন ফর্মুলাটা প্রুফ করেছিলাম সেখানে ফেজ ডিফারেন্সকে লিখেছিলাম phi দিয়ে, আর এখানে আমরা ফেজ ডিফারেন্সটা পাচ্ছি থিটা, সেজন্য আমি cos থিটা লিখছি। তাহলে VRMS IRMS cos থিটা, থিটা হচ্ছে ফেজ ডিফারেন্স। এবার দেখো তাহলে এভারেজ পাওয়ার VRMS মানে V0/√2, IRMS মানে I0/√2, cos থিটা, cos থিটা দেখো পেয়েছো তুমি R/Z, cos থিটা হচ্ছে R/Z। এবার দেখো এটাকে কিভাবে আমরা সাজাতে পারি? V0, তাহলে এখানটা তুমি লিখতে পারো কি রকম? V0 I0/2 R/Z। এবার I0 মানে কি? দেখো আমরা এই মাত্র লিখেছিলাম I0 মানে V0/Z। তাহলে I0 এর জায়গায় আমি V0/Z লিখলে এটা V0 স্কয়ার হয়ে গেল, আর এটা হয়ে গেল 2Z স্কয়ার। তাহলে এটা হয়ে গেল V0 স্কয়ার R/2 Z স্কয়ার এর ভ্যালুটা বসালে রুটটা আর দেবে না, তাহলে হবে R স্কয়ার প্লাস XL স্কয়ার, বা বলতে পারো এভারেজ পাওয়ার V0 স্কয়ার R/2 R স্কয়ার প্লাস ওমেগা L এর হোল স্কয়ার। XL মানে ওমেগা L, XL মানে ওমেগা L হয়। তাহলে V0 স্কয়ার R/2 R স্কয়ার প্লাস ওমেগা L এর হোল স্কয়ার, এটা হয়ে যাচ্ছে তোমার এভারেজ পাওয়ার। আবার দেখো এটাকে আমরা আরেক ভাবে লিখতে পারি। আমরা I0 বললাম এই মাত্র, I0 কি V0/Z, বা I0 মানে V0/Z মানে কি √R স্কয়ার প্লাস XL স্কয়ার। তাহলে I0 স্কয়ার মানে কত হবে? V0 স্কয়ার বাই R স্কয়ার প্লাস XL স্কয়ার। তাহলে এবার দেখো এখানে V0 স্কয়ার বাই R স্কয়ার প্লাস ওমেগা L এর হোল স্কয়ার, বাই এখানে দেখো V0 স্কয়ার বাই R স্কয়ার XL স্কয়ার। তাহলে V0 স্কয়ার বাই R স্কয়ার XL স্কয়ার মানে I0। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি I0 স্কয়ার R/2, এটাও লেখা যায় I0 স্কয়ার R/2। এভাবে আমরা এভারেজ পাওয়ারকে লিখতে পারি যদি আমরা এই পার্টটা ইউজ করি, যে I0 মানে V0/Z, Z এর ভ্যালুটা বসিয়ে দিলে আমরা বোথ সাইডে স্কয়ার করলে I0 স্কয়ারটা পাচ্ছি V0 স্কয়ার বাই R স্কয়ার প্লাস XL স্কয়ার। তাহলে V0 স্কয়ার বাই R স্কয়ার XL স্কয়ারের জায়গায় আমি I0 স্কয়ার পুট করলে পাবো I0 স্কয়ার R/2। এটা হচ্ছে এভারেজ পাওয়ার। তাহলে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল পেলে আমরা এভারেজ পাওয়ার শিখে গেলাম। তো এটা একটা কোশ্চেন হয় যে তুমি এভারেজ পাওয়ার ক্যালকুলেট করো, যে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা ড্র করতে দেয়, ড্র করে সেখান থেকে বলে এভারেজ পাওয়ারটা ফাইন্ড আউট করো। তাহলে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলের সুবিধা কি দেখো, যদি বলে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে দেখো cos থিটার ভ্যালুটা খুব ইজিলি বার করতে পারছি। এই যে cos থিটা, এই পার্টটাকে বলি আমরা পাওয়ার ফ্যাক্টর। আমরা যে পাওয়ারের ফর্মুলাটা করেছিলাম দেখবে VRMS IRMS cos phi, ওখানে ফাইটা ছিল ফেজ ডিফারেন্স। এই যে cos phi যেটা এখানে লিখেছো cos থিটা, এই পাওয়ারের মধ্যে যে cos থিটা বা cos phi টা থাকে অর্থাৎ ফেজ ডিফারেন্সের কোসাইন, এটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। তাহলে cos থিটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা কি? R/Z। এটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর অফ এলআর সার্কিট, R/Z। তোমরা সব প্রশ্ন করতে পারে যে হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর, তাহলে বলবে কোসাইন অফ ফেজ ডিফারেন্স ইজ কল্ড পাওয়ার ফ্যাক্টর। VRMS IRMS cos থিটা, তাহলে থিটা হচ্ছে ফেজ ডিফারেন্স, তাহলে কোসাইন অফ থিটা দ্যাট ইজ cos থিটা ইজ কল্ড পাওয়ার ফ্যাক্টর, যার ফর্মুলাটা আমরা ফ্রম ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ক্যালকুলেট করতে পারি, যেটা হয় R/Z। এই R/Z টাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর অফ এলআর সার্কিট। দেখো বোঝা গেল বিষয়টা? এটা ছিল এলআর। এবার আসবে সিআর, যেখানে একটা ক্যাপাসিটর থাকবে আর একটা রেজিস্ট্যান্স থাকবে। লেখো সিআর সার্কিট।
তাহলে সিআর সার্কিটে থাকবে একটা ক্যাপাসিটর, একটা রেজিস্ট্যান্স আর একটা সাপ্লাই ভোল্টেজ থাকবে, যেরকম এখানে আছে। এগুলো একই রকম ভাবে করতে হবে সবকটাই, তোমার কনসেপ্টটা সবারই এক। তাহলে দেখো, এই হচ্ছে ধরো ক্যাপাসিটর, তার সাথে সিরিজে থাকছে একটা রেজিস্ট্যান্স, আর এই হচ্ছে তোমার সাপ্লাই অল্টারনেটিং ভোল্টেজ। তাহলে ইকুয়েশন অফ দ্য সাপ্লাই অল্টারনেটিং ভোল্টেজ V নট sin ওমেগা t। এবার কারেন্ট পাস করছে ধরো I, তাহলে when current passing through the CR circuit, voltage across the capacitor at any instant ধরো VC, আর voltage across the resistance at any instant ধরো VR। তাহলে একই রকম ভাবে দেখো একটু, যে at any instant supply voltage, supply alternating voltage, at any instant supply alternating voltage V equal to V naught sin omega t। কারেন্ট পাসিং থ্রু সিআর সার্কিট, সি একটা হাইফেন দিয়ে ক্যাপিটাল আর লিখবে, সবই বড় হাতে। at any instant current passing through the CR circuit is I, and the peak value of the current is I naught। I লিখে সাফিক্সে 0 দাও, peak value of current is I naught। এবার at any instant potential difference across capacitor, at any instant potential difference across capacitor কি আছে V suffix C and its peak value, এর peak value সেটা হবে VC naught, peak value হবে VC naught। এটা হবে তোমার ভোল্টেজ ফেজার, পিক ভ্যালু গুলোই হচ্ছে ফেজার। তাহলে VC naught ব্র্যাকেটে লিখে দেবে ভোল্টেজ ফেজার অফ ক্যাপাসিটর। ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ ফেজারটা হচ্ছে VC naught। এবার আবার at any instant potential difference across resistance, at any instant potential difference across resistance, তাহলে at any instant potential difference across resistance সেটা হচ্ছে VR, আর its peak value সেটা হচ্ছে VR naught, যেটা হবে ভোল্টেজ ফেজার of resistance। এবার দেখো, তাহলে কারেন্ট ফেজারটা হচ্ছে বললাম I naught, ভোল্টেজ ফেজার বা পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর হচ্ছে VC naught, আর পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স VR0। এবার ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখো, তুমি পড়েছো যে ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা পড়েছি যে ভোল্টেজের রেসপেক্টে কারেন্ট 90 ডিগ্রিতে লিড করে। তাহলে ইন ক্যাপাসিটর লেখো, ইন ক্যাপাসিটর কারেন্ট ফেজার লিড ভোল্টেজ ফেজার বাই 90 ডিগ্রি। কারেন্ট ফেজার লিড ভোল্টেজ ফেজার বাই 90 ডিগ্রি ইন কেস অফ ক্যাপাসিটর। এবার এই স্টেটমেন্টটাকে একটু উল্টো করে লেখো, তাহলে কারেন্ট ফেজার যদি ভোল্টেজ ফেজারের রেসপেক্টে 90 ডিগ্রিতে লিড করে, তাহলে আমরা বলতে পারি therefore voltage phasor lag current phasor by 90 ডিগ্রি। কারেন্ট 90 ডিগ্রিতে লিড করছে কাকে? ভোল্টেজকে। তাহলে ঘুরিয়ে বললে কি হবে? ভোল্টেজ কারেন্টকে ল্যাগ করবে 90 ডিগ্রিতে। তাহলে দেখো therefore in capacitor voltage phasor lag current phasor by 90 ডিগ্রি। তাহলে কারেন্ট ফেজারকে যদি আমি রেফারেন্স ধরি, তাহলে কারেন্ট ফেজারটাকে যদি আমি হরাইজন্টাল ডিরেকশনে ড্র করি, তাহলে কারেন্ট ফেজারের রেসপেক্টে ভোল্টেজ ফেজারটা ক্যাপাসিটরে 90 ডিগ্রিতে ল্যাগ করে। তাহলে এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা আঁকবো, ল্যাগ করা মানে কি? ক্লকওয়াইজ। তাহলে I0 এর রেসপেক্টে 90 ডিগ্রি যদি ক্লকওয়াইজ ড্র করো, তাহলে ভোল্টেজ ফেজার
ফেজারটা ড্র করতে হবে ডাউনওয়ার্ড VC নট। তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট ফেজারের রেসপেক্টে ভোল্টেজ ফেজারটা 90 ডিগ্রিতে ল্যাগ করছে, তাহলে 90 ডিগ্রিটা ক্লকওয়াইজ ড্র করবে, তাহলে V0 টা হয়ে যাবে নিচের দিকে। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্ট ফেজার আর ভোল্টেজ ফেজারটা সেম ফেজে হয়। ইন রেজিস্ট্যান্স দেখো, ইন রেজিস্ট্যান্স কারেন্ট এন্ড ভোল্টেজ আর ইন সেম ফেজ, কারেন্ট এন্ড ভোল্টেজ ফেজার আর ইন সেম ফেজ। তাহলে কারেন্টের পিক ভ্যালু যদি আমি হরাইজন্টাল ডিরেকশনে ড্র করি, তাহলে ভোল্টেজের পিক ভ্যালুটাকে আমরা হরাইজন্টাল ডিরেকশনেই ড্র করব, অর্থাৎ VR0 আর I0 সেম ডিরেকশনে থাকবে ইন কেস অফ রেজিস্ট্যান্স, কারণ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। তাই এবার লিখব অ্যাকর্ডিং টু কার্চফস ভোল্টেজ ল, যেটা আমরা আগেও লিখেছি যে অ্যাকর্ডিং টু KVL, অ্যাকর্ডিং টু KVL at any instant supply voltage কত আছে V, which is equal to voltage across capacitor plus voltage across resistance। but ঠিক আগের মতই peak value of the supply voltage is not equal to peak value of voltage across capacitor and peak value of voltage across resistance, অর্থাৎ V0 not equal to হবে VC0 plus VR0। কেন হবে না? কারণ ডায়াগ্রাম দেখো, VC0 কারেন্টের রেসপেক্টে 90 ডিগ্রিতে ল্যাগ করে, আর কারেন্ট VR0 এর সাথে সেম ফেজে আছে, তাহলে VR0 এর রেসপেক্টে VC0 90 ডিগ্রি ল্যাগ করছে। দেখো VR0 আর কারেন্ট সেম ডিরেকশনে, কারেন্টের রেসপেক্টে VC0 90 ডিগ্রি ল্যাগ করে, তাহলে আমরা বলবো VR0 এর রেসপেক্টে VC0 90 ডিগ্রি ল্যাগ করছে। তাহলে দেখো যে বিকজ, তাহলে এটা কেন লিখছি আমরা V0 not equal to VC0 plus VR0, because VC0 that is voltage phasor বা peak value of voltage across capacitor, VC0 peak value of voltage across capacitor lag peak value of voltage across resistance VR0 by 90 degree। তাহলে VC0 lag VR0 by 90 degree। যে ভোল্টেজ ফেজার VC0 VR0 ভোল্টেজ ফেজারকে 90 ডিগ্রি কোণে ল্যাগ করে, মানে পিছিয়ে থাকে, 90 ডিগ্রি কোণে পিছিয়ে থাকে VR0 সাপেক্ষে। তাহলে এখানে একই কথা, দেখো 90 ডিগ্রি পিছিয়ে থাকা মানে একটা যদি সাইন ফাংশন হয় তাহলে আরেকটা হবে কস ফাংশন, কারণ সাইন আর কসের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। তার মানে একজনের ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে আরেকজন তখন মিনিমাম ভ্যালুতে থাকবে। সাইন আর কস কখনো একই সাথে ম্যাক্সিমাম ভ্যালুতে হয় না। তাহলে যেহেতু 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকছে, তাহলে VR0 যখন ম্যাক্সিমাম হবে তখন VC0 মিনিমামে থাকবে, আবার VC0 যখন ম্যাক্সিমাম হবে VR0 তখন মিনিমামে থাকবে, বিকজ এদের মধ্যে ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি। তার মানে একটা সাইন ফাংশন হলে আরেকটা কস ফাংশন হবে। তাহলে দেখো, তাহলে therefore VC0 and VR0 does not exist simultaneously, দুজনে কখনো একসাথে আমরা পাবো না, যে VR0 and VC0 does not exist simultaneously। তাহলে এই কারণে আমরা কখনোই বলতে পারি না যে V0 equal to VC0 plus VR0, কারণ VC0 আর VR0 কখনোই একসাথে এক্সিস্ট করবে না। therefore দেখো, therefore V0 can never be equal with the algebraic sum of VC0 and VR0। therefore V0 can never be equal with the algebraic sum of VC0 and VR0। তাহলে VC0 আর VR0 এর অ্যালজেব্রিক সাম মানে যোগফল কখনোই V0 হতে পারে না, তার কারণ VC0 আর VR0 এর মধ্যে 90 ডিগ্রি একটা ফেজ ডিফারেন্স আছে, তারা একসাথে কখনোই অবস্থান করবে না, কখনোই VC0 আর VR0 কে তুমি এট এ টাইম পাবে না। তাহলে V0 টা কি হবে? এদের রেজাল্টেন্ট। তাহলে দেখো V0 be the resultant of VC0 and VR0 phasor, V0 be the resultant of VC0 and VR0 phasor। তাহলে V0 কি হবে? be the resultant
of VC naught and VR naught phasor, এই পিক ভ্যালুগুলোকে আমরা ফেজার বলি, এদের রেজাল্টেন্ট হবে। তাহলে এবার দেখো যদি আমরা ড্র করি, আমি কি বলছি, VR0 রেসপেক্টে VC0 90 ডিগ্রিতে ল্যাগ করছে, তাহলে আমি x অ্যাক্সিসে VR0 কে প্লট করলাম। VR0 হচ্ছে x অ্যাক্সিসে আছে, ধরো OA, তাহলে VC0 টা কি 90 ডিগ্রিতে ল্যাগ করে, তাহলে x অক্ষের রেসপেক্টে 90 ডিগ্রি যদি ক্লকওয়াইজ করো, তাহলে তুমি চলে আসবে নেগেটিভ y অ্যাক্সিসে। তাহলে এইটা হবে তোমার VC0 ভোল্টেজ ফেজার, নেগেটিভ y অ্যাক্সিসে থাকবে, কারণ 90 ডিগ্রি ল্যাগ করছে, 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরতে হবে তোমার। তাহলে এবার এদের রেজাল্টেন্টটা হবে হচ্ছে তোমার V0। তাহলে এবার এদের রেজাল্টেন্ট মানে প্যারালোগ্রাম ড্র করো, এই প্যারালোগ্রামের যে ডায়াগোনালটা পাবে এটা হবে তোমার রেজাল্টেন্ট, which is V0। তাহলে হচ্ছে V0 be the resultant of VC0 and VR0। এবার কারেন্ট ফেজারটা কোথায় আসবে? কারেন্ট ফেজার কার সাথে থাকে দেখো, VR0 আর I0 সেম ফেজে, তাহলে VR0 টা যে ডিরেকশনে গেছে x অ্যাক্সিসে, ওই অ্যাক্সিসে তোমাকে ড্র করতে হবে কাকে? কারেন্ট ফেজারকে। I0 and VR0 are in same phase, তাহলে x অ্যাক্সিসে যদি আমি VR0 কে ধরি, তাহলে I0 কেও ধরবো আমি x অ্যাক্সিসে। তাহলে এখানে এবার দেখো, এই যে V0 যেটা ভোল্টেজ ফেজার অফ দা সাপ্লাই ভোল্টেজ, পিক ভ্যালু অফ সাপ্লাই ভোল্টেজ, তাহলে এই পিক ভ্যালু অফ দা সাপ্লাই ভোল্টেজের সাথে কারেন্ট ফেজারটা কত অ্যাঙ্গেলে আছে দেখো, থিটা। তাহলে থিটাটা হবে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স, এই থিটাটাকে বলবে ফেজ ডিফারেন্স বিটুইন কারেন্ট এন্ড ভোল্টেজ। তাহলে এবার দেখো, তাহলে VR0 এর ভ্যালুটা কত হবে? তাহলে OA রিপ্রেজেন্ট করছে কাকে? VR0 কে, যেটা ভোল্টেজ ফেজার ফর রেজিস্ট্যান্স, তাহলে সেটা লিখবো কি আমরা I0 আর OB রিপ্রেজেন্ট করছে VC0 কারেন্ট ভোল্টেজ ফেজার অফ ক্যাপাসিটর, সেটা লিখবে কি I0 XC। আগে দিন করেছো VC0 পিক ভ্যালু অফ দা ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর হয় I0 XC। XC এর ভ্যালুটা কি ছিল মনে আছে? XC এর ভ্যালু ছিল দেখো 1/ωc, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স XC কে আমরা বলি 1/ωc ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে এবার V0 টা বের করব, তাহলে V0, তাহলে OC is equal to হচ্ছে V0, which is equal to root over of VR0 square plus VC0 square। তাহলে V0 টা কত হলো? root over I0 square R square, আর এখানে I0 square XC square। তাহলে এখান থেকে আমি I0 পিক ভ্যালু অফ কারেন্ট পেয়ে যাচ্ছি, দেখো পিক ভ্যালু অফ কারেন্ট I0 V0 বাই root over কি হবে R square plus XC square, বা তুমি এটাকে লিখতে পারো I0 V0 বাই root over R square plus 1/ωc এর হোল স্কয়ার। এই হলো পিক ভ্যালু অফ কারেন্ট। এবার আমরা এখানে কি বলবো, যেটা আমরা আগেও লিখেছিলাম, তাহলে এখানে এই যে root over R square plus XC square, এই যে root over R square plus XC square, it is denoted by Z, যেটাকে বলি আমরা ইম্পিডেন্স, ইম্পিডেন্স Z। তাহলে Z ইকুয়াল টু আমরা লিখতে পারি root over R square plus 1/ωc হোল স্কয়ার। তাহলে Z টা হচ্ছে ইম্পিডেন্স, যেটা আমরা বলেছিলাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যে ডিসি সার্কিটে যখন একাধিক রোধ থাকে তখন তাদের আমরা তুল্য রোধ বার করি। এখানে তুল্য রোধের জায়গায় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের জায়গায় বার করতে হয় ইম্পিডেন্স। তাহলে এই যে সিআর সার্কিট, তার ইম্পিডেন্স as like as equivalent resistance সেটা হচ্ছে Z, which is equal to root over R square plus XC square। এর ইউনিট ওহম হবে, যেটা আগেও বলেছি। এখানে দেখো R এর ইউনিটটা ওহম হয়, আর XC যেটা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স তার ইউনিটটাও ওহম হয়, আগের দিনের ক্লাসে আমরা বার করেছি। ফলে Z এর ইউনিটটাও ওহম হবে। তাহলে Z as like as equivalent resistance, ইউনিটটা হচ্ছে ওহম, ইম্পিডেন্স। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, therefore I0 equal to V0 by Z, বা আমরা বলতে পারি V0 equal to I0 into Z in terms of impedance যদি তুমি লেখো। তাহলে এবার দেখো, এই যে থিটা অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে ফেজ ডিফারেন্স, তার মধ্যে
যেটা সাপ্লাই ভোল্টেজের পিক ভ্যালু ভি নট আর কারেন্টের যে পিক ভ্যালু আছে আই নট, তাহলে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে থিটা। তাহলে দেখো ফ্রম দা ফেজার ডায়াগ্রাম থিটা বি দা ফেজ ডিফারেন্স বিটুইন সাপ্লাই ভোল্টেজ এন্ড কারেন্ট ইন এলআর সার্কিট ইন সিআর সার্কিট। তাহলে থিটা হচ্ছে কি ফেজ ডিফারেন্স, থিটা বি দা ফেজ ডিফারেন্স বিটুইন I and V। যে এই যে কারেন্টটা যেটা যাচ্ছে সিআর সার্কিটে সেই কারেন্ট I আর ভোল্টেজ যেটা দিচ্ছ সাপ্লাই ভোল্টেজ V তার মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে থিটা। তাহলে থিটাটা বের হবে কি করে দেখো, তাহলে এখানে tan থিটা বের করো। tan থিটা মানে দেখো পারপেন্ডিকুলার বাই বেস মানে AC বাই OA। তাহলে AC টা কার সমান হবে, AC এর অপোজিটে দেখো আছে OB, দ্যাট ইজ VCO। তাহলে AC সমান হচ্ছে কার VCO বা VC নট আর OA কারটা VR নট। তাহলে tan থিটা ইকুয়াল টু I নট XC বাই I নট R। সো tan থিটা হয়ে গেল তোমার XC বাই R বা 1 বাই ওমেগা C ইনটু R। XC এর ভ্যালু 1 বাই ওমেগা C, তাহলে হয়ে যাবে 1 বাই ওমেগা C ইনটু R। তাহলে থিটা ফেজ ডিফারেন্স পেয়ে গেলে tan ইনভার্স 1 বাই ওমেগা C ইনটু R বা তুমি এভাবে লিখতে পারো tan ইনভার্স XC বাই R। এই হচ্ছে তোমার ফেজ ডিফারেন্স বেরিয়ে গেল থিটা। এবার প্রশ্ন হচ্ছে দেখো এই ফেজ ডিফারেন্সটা লিড করছে না ল্যাগ করছে, এটা হচ্ছে বুঝতে হবে। এবার দেখো আমরা ভোল্টেজ ফেজার V0 কে যদি রেফারেন্স ধরি, V0 টা হচ্ছে রেফারেন্স, কারণ সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে V V0 sin ওমেগা t। তাহলে V0 কে আমি রেফারেন্স ধরব, তাহলে V0 কে রেফারেন্স ধরে দেখো V0 এর রেসপেক্টে যখন তুমি I0 কে মেজার করছো অ্যাঙ্গেলটা কোন দিকে যাচ্ছে, অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ। V0 এর রেসপেক্টে I0, V0 থেকে I0 এর দিকে যদি তুমি যাও V0 এর রেসপেক্টে তাহলে কোন দিকে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় রোটেশন তাহলে আমরা কি বলি ফেজারটা লিড করে, তার মানে I0 V0 কে থিটা অ্যাঙ্গেলে লিড করবে, কারণ I0 টা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আছে। I0 আছে V0 এর রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে I0 টা V0 কে 90 থিটা করে লিড করছে। তাহলে লিখবে যে ফ্রম ফেজার ডায়াগ্রাম কারেন্ট ইন এলআর সার্কিট লিড সাপ্লাই ভোল্টেজ বাই অ্যান অ্যাঙ্গেল থিটা। তাহলে কারেন্ট সিআর বর্তনীতে প্রবাহ মাত্রা কারেন্ট ভোল্টেজকে সাপ্লাইড অল্টারনেটিং ভোল্টেজ যেটা তুমি নিচ্ছ, সাপ্লাইড অল্টারনেটিং ভোল্টেজ বা প্রদত্ত পরিবর্তী তড়িৎচালক বল বা বিভব পার্থক্যকে থিটা কোণে লিড করে। থিটা কোণে লিড করে মানে থিটা কোণেও এগিয়ে থাকে, কারণ এটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে। তাহলে কারেন্ট লিড ভোল্টেজ বাই অ্যান অ্যাঙ্গেল থিটা ইন সিআর সার্কিট। তাহলে ইকুয়েশন অফ কারেন্ট কি হবে, তাহলে therefore equation of current, তাহলে at any instant equation of current, তাহলে at any instant equation of current I কি লিখবে, I0 টা হচ্ছে পিক ভ্যালু যেটা পেয়েছো দেখো I0 V0 বাই Z বা I0 এর ভ্যালু বার করার ফর্মুলা শিখে গেছো। ফাংশনটা কি আছে এখানে সাইন ফাংশন। এবার অ্যাঙ্গেলটা ছিল ভোল্টেজের ওমেগা টি আর তুমি এখানে থিটা অ্যাঙ্গেলে লিড করছো, কারেন্ট লিড করছে, তাহলে ওমেগা টির সাথে হয়ে যাবে প্লাস থিটা, লিড করলে প্লাস হয়। তাহলে কারেন্টের ইকুয়েশন হবে I I0 sin ওমেগা টি প্লাস থিটা। I0 এর ফর্মুলা এই যে I0 এর ভ্যালু আমরা বার করে রেখেছি, যখন অঙ্ক করব এখান থেকে I0 এর ভ্যালু ফাইন্ড আউট করে এখানে বসাতে হবে। I I0 sin ওমেগা টি প্লাস থিটা, এটা হচ্ছে ইকুয়েশন অফ কারেন্ট ইন সিআর সার্কিট। তাহলে এখানে কারেন্ট ভোল্টেজকে থিটা অ্যাঙ্গেলে লিড করে। এবার তাহলে দেখো যদি তুমি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ড্র করো, তাহলে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ড্র করলে কিভাবে দেখ, আমাদের এই x অ্যাক্সিসে কি আছে, x অ্যাক্সিসে আছে VR0, এই VR0 টা আছে x অ্যাক্সিসে যেটা হচ্ছে I0 R, আর VC0 এটা আছে দেখো নিচের দিকে, তাহলে VC0 মানে I0 XC, আর এই যে V0 এটা মানে কি I0 Z। তাহলে আমরা যদি এবার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা ড্র করতে চাই তাহলে কি হবে, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল
দেখো ভালো করে ছবিটা, তোমার রেজিস্ট্যান্সটা কোন দিকে আছে? রেজিস্ট্যান্স আছে হরাইজন্টালি। দেখো I নট R along x axis horizontal, তাহলে রেজিস্ট্যান্সটাকে হরাইজন্টাল ড্র করবে। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স XC, দেখো I নট XC পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড, তাহলে XC টা হবে নিচের দিকে, তাহলে XC হয়ে গেল নিচের দিকে। আর এই যে হাইপোটেনিয়াস, এটা হচ্ছে I নট Z, তাহলে Z টা হবে হাইপোটেনিয়াস, তাহলে এইটা হচ্ছে Z হাইপোটেনিয়াস। তাহলে এই হচ্ছে তোমার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। আর এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটা হচ্ছে থিটা which is the phase difference। তাহলে দেখো যেটা বলছিলাম, তাহলে এবার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটাকে একবার দেখে নাও। তাহলে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা কি হবে? তাহলে VR0 হচ্ছে I নট R, তাহলে VR0 x অ্যাক্সিসে আছে হরাইজন্টালি, তাহলে R রেজিস্ট্যান্সটা আঁকতে হবে হরাইজন্টাল ডিরেকশন। এবার এই যে পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড যে লাইনটা, এটাই হচ্ছে তোমার VC0, যেটা 90 ডিগ্রিতে ল্যাগ করছিল। তাহলে VC0 মানে I নট XC, VC0 হচ্ছে I নট XC। তাহলে XC টা কোন দিকে আছে? পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড, তাহলে পারপেন্ডিকুলার ডাউনওয়ার্ড ডিরেকশনে তুমি XC ড্র করবে। এই XC এর ভ্যালু কত হয়? XC এর ভ্যালু হয় 1/ωc। আর এই যে হাইপোটেনিয়াস OC, এটা হচ্ছে I নট Z, তাহলে OC টা হবে তোমার I নট Z, তাহলে এটা হচ্ছে তোমার Z হয়ে গেল হাইপোটেনিয়াস। তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে বলবো আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, যেখান থেকে আমরা tan থিটা বার করতে পারবো। tan থিটা হবে XC/R, that is 1/ωc into R। আর এখান থেকে আমি পাওয়ার ফ্যাক্টরটা পাবো, যেটা আমি বলেছিলাম cos থিটা। তাহলে পাওয়ার ফ্যাক্টর অফ শিয়ার সার্কিট cos থিটা, সেটা হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে হলো R/Z, তাহলে R/√R² প্লাস XC², এই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তাহলে এবার আমাদের যদি বলে এভারেজ পাওয়ার বার করো, তাহলে এভারেজ পাওয়ার অফ শিয়ার সার্কিট, তাহলে এভারেজ পাওয়ার P এভারেজ ফর্মুলা কি? VRMS IRMS cos থিটা। তাহলে এভারেজ পাওয়ার দেখো আবার আগের মতো V0/√2 I0/√2 cos থিটার জায়গায় R/Z। এবার আমরা পেয়েছিলাম V0 মানে কি? I নট Z, তাহলে I নট মানে V0/Z হবে। V0 যদি I নট Z হয়, তাহলে I নট মানে V0/Z, তাহলে এটা হলো V0²/√2 নিচে হয়ে যাবে Z² * I, V0² R/2Z²। এবার এখানে যদি ভ্যালু বসিয়ে দাও, তাহলে V0² R/2Z² মানে R² প্লাস XC² বা XC এর জায়গায় XC এর ভ্যালু বসাতে পারো। তাহলে V0² R/2 R² প্লাস 1/ωc এর হোল স্কয়ার, এটা হয়ে গেল তোমার এভারেজ পাওয়ার। এবার যেটা আমরা আগেও দেখেছিলাম, দেখো এভারেজ পাওয়ার আরেকটা ফর্মুলা করেছিলাম, ঠিক সেম প্রসেস এখানে বেরিয়ে যাবে। দেখো সেই ফর্মুলাটাও, যেটা আমরা পেয়েছিলাম I নট এর ভ্যালু, পিক ভ্যালু অফ কারেন্ট I নট কি ছিল? V0/Z। তাহলে I নট ইকুয়াল টু হয়েছিল V0/Z, Z মানে √R² প্লাস XC²। তাহলে যদি আমরা I নট স্কয়ার করি, তাহলে চলে আসবে V0²/R² প্লাস XC²। তাহলে দেখো এই যে V0²/R² XC² মানে কত হয়ে গেল? তাহলে I নট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অল্টারনেটিভ একটা ফর্মুলা P এভারেজ, এই যে V0²/R² প্লাস XC², V0²/R² প্লাস XC² ইকুয়াল টু I নট স্কয়ার। তাহলে হয়ে যাবে I নট স্কয়ার R/2, এভাবেও তুমি লিখতে পারো I নট স্কয়ার R/2, এটাও লেখা যায় এভারেজ পাওয়ারের ফর্মুলা। তাহলে এই হচ্ছে তোমার এভারেজ পাওয়ার ইন কেস অফ শিয়ার সার্কিট। দেখো বোঝা গেল বিষয়টা? একই রকম প্রসেসটা, একই রকম, শুধু ফেজার ডায়াগ্রামটা পাল্টে গেছে, মেথড একই আছে। ঠিক আছে, তাহলে আমরা দুটো সেপারেট কম্বিনেশন স্টাডি করলাম, একটা এলআর আর একটা সিআর। এবার আমরা আরেকটা কম্বিনেশনে যাব, সেটা হচ্ছে এলসিআর, অর্থাৎ তিনটে একসাথে সিরিজে থাকবে, একটা ইন্ডাক্টর থাকবে, একটা ক্যাপাসিটর থাকতে পারে, একটা রেজিস্ট্যান্স থাকতে পারে।
এলসিআর এই তিনটে জিনিসের সিরিজ কম্বিনেশন, তাহলে সেক্ষেত্রে ফেজার ডায়াগ্রাম কারেন্টের ইকুয়েশন কি হবে? তাহলে এবার দেখো এলসিআর সার্কিট, এটাকে আমি দুটোকে বলি আমরা সিরিজ সার্কিট, এগুলো সবই সিরিজে আছে। তাহলে দেখো সিরিজ এলসিআর সার্কিট বা শুধু এলসিআর সার্কিট লিখলেও হয়, একই কথা। এলসিআর বর্তনী মানেই সেটা সিরিজে হবে। তাহলে সিরিজ এলসিআর বর্তনী, দেখো এল সি এবং আর তিনটে জিনিস যদি থাকে, দেখো এই হচ্ছে তোমার ইন্ডাক্টর রেজিস্ট্যান্স এল সি আর, প্রথমে থাকছে এল ইন্ডাক্টর, তারপর থাকছে ক্যাপাসিটর, তারপর থাকছে রেজিস্ট্যান্স, এই জন্য বলছে এল সি আর। এল সি আর ঠিক আছে। এবার এর এক পাশে আমি ভোল্টেজটা দিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের সাপ্লাই অল্টারনেটিং ভোল্টেজ V equal to V naught sin omega t, ঠিক আছে। তাহলে এবার এখানেও অ্যাট এনি ইনস্ট্যান্ট কারেন্ট যাচ্ছে কত, ধরো I, তাহলে কারেন্টের পিক ভ্যালু কত ধরেছিলাম, পিক ভ্যালু অফ কারেন্ট, পিক ভ্যালু অফ কারেন্ট I naught, আর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট হচ্ছে I, আর ভোল্টেজ যেটা সাপ্লাই করছো তার পিক ভ্যালু হচ্ছে V naught। তাহলে at any instant voltage across the inductor VL, voltage across inductor, voltage across the capacitor VC, voltage across the resistance VR, voltage across inductor VL, voltage across capacitor VC, voltage across resistance VR। তাহলে লেখাটা আগের মতনই হবে, লেখাটা আমি আর অতটা ডিটেইলে যাচ্ছি না, লেখাটা একই রকম থাকবে, তোমরা পিডিএফটা থেকে লেখাটা পেয়ে যাবে, জাস্ট বিষয়টা করে দিচ্ছিলাম। তাহলে যেটা আমরা আগেও বলেছিলাম যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ দা ভোল্টেজ যেটা VL পাচ্ছ, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, তাহলে লিখে দিতে হবে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইন্ডাক্টর, সেটা হচ্ছে VL, যার পিক ভ্যালু কত, পিক ভ্যালুটা দেখো বলেছিলাম VL naught, potential difference across capacitor সেটা VC naught, যার পিক ভ্যালু, এই পিক ভ্যালু মানে হচ্ছে ফেজার, সেটা VC naught, potential difference across resistance VR, যার পিক ভ্যালু VR naught। তাহলে আমরা কি বলেছিলাম, from KVL V equal to হবে অবশ্যই VC VL plus VC plus VR। কিন্তু এই পিক ভ্যালুগুলোর ক্ষেত্রে দেখো, তাহলে কারেন্টের পিক ভ্যালু V naught I naught, কারেন্টের পিক ভ্যালু I naught, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর তার পিক ভ্যালু VL naught, ক্যাপাসিটরে VC naught, রেজিস্ট্যান্সে VR naught। তাহলে পিক ভ্যালুগুলো হচ্ছে ফেজার। তাহলে আমরা কি শিখেছিলাম, ইন্ডাক্টরের ক্ষেত্রে দেখো বলেছিলাম ফর ইন্ডাক্টর ভোল্টেজ কারেন্টকে 90 ডিগ্রিতে লিড করে। তাহলে কারেন্টটাকে যদি আমি রেফারেন্স ধরি, তাহলে কারেন্ট ফেজারটা ধরো হরাইজন্টাল ডিরেকশনে ধরছি রেফারেন্স, কারেন্টটা হচ্ছে রেফারেন্স। তাহলে কারেন্টের রেসপেক্টে ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজটা 90 ডিগ্রিতে লিড করবে, তাহলে ভোল্টেজ ফেজারটা ইন্ডাক্টরের ক্ষেত্রে থাকবে 90 ডিগ্রিতে লিড করছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করে তোমাকে VL0 টা আঁকতে হবে। ক্যাপাসিটরের ক্ষেত্রে এইমাত্র পড়লে কারেন্ট ফেজারের রেসপেক্টে ভোল্টেজটা 90 ডিগ্রিতে ল্যাগ করে, তাহলে এই হচ্ছে ল্যাগ করছে VC0, 90 ডিগ্রি ক্লকওয়াইজ আসবে, ল্যাগ করছে। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ ফেজার আর কারেন্ট ফেজারটা সেম ফেজে হয়, তাহলে VR0 আর I0 টা সেম ডিরেকশন। তাহলে এখানে দেখতে পাচ্ছি দেখো, যদি আমরা VR0 কে ভাবি, এবার VR0 আর I0 সেম ডিরেকশন, তাহলে VR0 এর রেসপেক্টে VL0 90 ডিগ্রিতে লিড করছে, আর VR0 এর রেসপেক্টে VC0 90 ডিগ্রি ল্যাগ করছে। তার ফলে কোন অবস্থাতেই আমরা এটা লিখতে পারছি না যে V naught equal to VL naught plus VC naught plus VR naught, এটা কখনোই লেখা যাবে না। তার কারণ দেখো এদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে। তাহলে দেখো, তাহলে এখানে ফেজ ডিফারেন্সটা কি হচ্ছে যে VL naught
peak value of voltage across inductor VL naught lead VR naught, peak value of resistance, peak value of voltage across resistance by 90 degree. VL naught lead VR naught by 90 degree. যে VL naught এর সাপেক্ষে তাহলে VL naught, peak value of voltage across inductor VL naught lead VR naught by 90 degree and VC naught, এটা peak value of voltage across capacitor lag, এটা lag করছে তাকে VR naught কে by 90 degree। তাহলে এই ফেজ ডিফারেন্সটা থাকার কারণে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারছি না। অর্থাৎ V naught কখনোই অ্যালজেব্রিক সাম of VL0 plus VC0 plus VR0 এটা হবে না। Therefore V0 cannot be the algebraic sum of VL0, VC0 and VR0. Therefore V0 cannot be the algebraic sum of VL0, VC0, VR0, কারণ সব ফেজ ডিফারেন্স আছে। তাহলে V0 টা হবে রেজাল্টেন্ট, V0 কি হবে রেজাল্টেন্ট অফ VL0, VC0 and VR0। তাহলে সো V0 মানে পিক ভ্যালু অফ ভোল্টেজ be the resultant of VL0, VC0 and VR0 এদের রেজাল্টেন্ট হবে। তাহলে এদের রেজাল্টেন্ট হবে। তাহলে এবার ফেজার ডায়াগ্রামটা ড্র করো। দেখো ফেজার ডায়াগ্রাম, তাহলে ফেজার ডায়াগ্রামটা কিভাবে রাখবে? VR নট টাকে ফার্স্ট রাখবে। VR নট আর I নট হরাইজন্টাল ডিরেকশনে আছে, তাহলে ওটা x অ্যাক্সিস। তাহলে ধরো এই x অ্যাক্সিস, x অ্যাক্সিসে আমরা ড্র করছি VR নট কে। VR নট থাকছে x অ্যাক্সিসে। সাপোজ এটা রিপ্রেজেন্ট করছো OA দিয়ে। এবার VL0 VR নট এর রেসপেক্টে 90 ডিগ্রিতে লিড করে, তাহলে VL0 টা হবে উপরের দিকে 90 ডিগ্রিতে লিড করছে, এটা হচ্ছে VL0। ধরো এটা OA, এটা OB along y axis। আর VC0 টা ল্যাগ করে, তাহলে VC0 টা এই হচ্ছে VC0 নিচের দিকে OC। তাহলে এখানে দেখো একটা জিনিস, VR0 এর ভ্যালুটা কত হচ্ছে, যেটা পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স VR0 কি হবে I0 R, যেটা আমি রিপ্রেজেন্ট করেছি কি দিয়ে OA। OB যেটা রিপ্রেজেন্ট করছে VL0 কে, সেটা হবে I0 XL ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স মানে I0 ওমেগা L। আর OC এটা হচ্ছে VC0 মানে পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, যার ফর্মুলা ছিল I0 XC, যেটা I0 বাই ওমেগা C। তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখবে যে VL0 আর VC0, এই VL0 টা কিন্তু বড় হবে VC0 এর থেকে। পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টরটা গ্রেটার দ্যান হয় পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, কারণ এখানে I0 ওমেগা L আছে, এটা I0 বাই ওমেগা C আছে। তাহলে VL0 টা বড় হবে সব সময় VC0 এর থেকে। ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা অলওয়েজ গ্রেটার দ্যান ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর হয় ইন কেস অফ অল্টারনেটিং কারেন্ট। তাহলে এবার দেখো আমাকে যখন V0 টা বার করতে হবে, তিনটে ফেজারে রেজাল্টেন্ট করতে হবে। I0 টা কার দিকে আছে? I0 আছে VR0 এর দিকে। I0 টা কারেন্ট ফেজার আর ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স তার যে পিক ভ্যালু সেম ডিরেকশনে হয়। তাহলে আমরা এখানে তিনটে ফেজার VR0, VL0 আর VC0 এদের রেজাল্টেন্ট করব। তো তিনটে ভেক্টরের রেজাল্টেন্ট এট এ টাইম প্যারালেলোগ্রাম ল দিয়ে করা যায় না, তোমাকে দুটো দুটো করে করতে হবে। ফার্স্ট কি করতে হবে? ফার্স্টে তুমি VL0 আর VC0 এর রেজাল্টেন্ট করো। দেখো VL0 আর VC0 টা পরস্পর বিপরীত দিকে আছে, তাহলে VL0 আর VC0 যেহেতু পরস্পর বিপরীত দিকে আছে, তাহলে এদের রেজাল্টেন্টটা কি হবে? মাইনাস করবে। VL0 থেকে মাইনাস করো VC0, তাহলে রেজাল্টেন্টটা কোন দিকে হবে? VL0 টা বড় আছে বললাম, তাহলে VL0 থেকে VC0 টা মাইনাস করলে যে রেজাল্টেন্টটা পাবো ধরো সেটা OD, এটা হয়ে গেল VL0 মাইনাস VC0। তাহলে প্রথমে VL0 আর VC0 এর রেজাল্টেন্ট করলে which is OB, VL0 মাইনাস VC0। এবার এই যে OD টা পেলে, এই OD এর সাথে OA তার রেজাল্টেন্ট করো। তাহলে OD এর সাথে OA এর রেজাল্টেন্ট করলে আমরা পাবো এই ডায়াগোনালটা
যেটা হলো OE, এটাই হয়ে যাবে আমার V0। তাহলে এইভাবে আমাদের তিনটে ফেজারের রেজাল্টেন্ট করতে হবে। প্রথমে VL0 এর সাথে VC0 এর রেজাল্টেন্ট করো, মাইনাস করে পাবে OD which is VL0 minus VC0। এবার VL0 minus VC0 তার সাথে রেজাল্টেন্ট করব VR0 এর, সেটা হয়ে গেল OE যেটা তোমার V0। তাহলে V0 এর ভ্যালুটা তাহলে কত হচ্ছে? তাহলে V0 টা হবে দেখো আন্ডার রুট OD স্কয়ার প্লাস OA স্কয়ার, তার মানে VR0 এর স্কয়ার প্লাস VL0 মাইনাস VC0 এর স্কয়ার। এই হবে OE এর ভ্যালু যেটা V0। তাহলে আমি পিক ভ্যালু অফ দা সাপ্লাই ভোল্টেজ পেয়ে গেলাম। এবার ভ্যালুগুলো বসিয়ে দিই। দেখো V0 ইকুয়াল টু হবে, এটা মানে কি I0 স্কয়ার R স্কয়ার, আর VL0 মানে কি I0 XL আর এটা I0 XC। তাহলে I0 টা কমন নিয়ে রাখি, তাহলে হবে XL মাইনাস XC তার হোল স্কয়ার। তাহলে I0 বাইরে চলে আসবে, তাহলে হবে I0 বেরিয়ে গেল, রুটের ভিতরে থাকলো R স্কয়ার প্লাস XL মাইনাস XC স্কয়ার। তাহলে I0 কত হচ্ছে? তাহলে পিক ভ্যালু অফ কারেন্ট, তাহলে পিক ভ্যালু অফ কারেন্ট I0 হয়ে গেল V0 বাই রুট ওভার R স্কয়ার প্লাস XL মাইনাস XC স্কয়ার। এবার তুমি এখানে ইচ্ছা করলে XL XC এর ভ্যালুটাও বসাতে পারো। তাহলে V0 বাই আন্ডার রুট R স্কয়ার প্লাস XL মানে ওমেগা L আর XC এটা মানে 1 বাই ওমেগা C তার হোল স্কয়ার। এই হয়ে গেল তোমার পিক ভ্যালু অফ কারেন্ট। এটা হচ্ছে পিক ভ্যালু অফ কারেন্টের ফর্মুলা। তাহলে আমরা এই যে নিচের পার্টটা যেটা রুটের ভেতরে আছে, এটা কি বলেছিলাম আমরা? ইম্পিডেন্স Z। তাহলে এটা হবে তোমার ইম্পিডেন্স। তাহলে ইম্পিডেন্স কোনটা হলো? রুট ওভার অফ R স্কয়ার প্লাস XL মাইনাস XC স্কয়ার, এটা হবে তোমার ইম্পিডেন্স। তাহলে আমরা ইম্পিডেন্সটা লিখি এবার। দেখো তাহলে ইম্পিডেন্স এই জায়গাটা মুছে দিচ্ছি, তাহলে আমি এটা বলে পড়া আছে। এবার দেখো ইম্পিডেন্সটা তাহলে কি আছে? তাহলে ইম্পিডেন্স কোনটা হলো? ইম্পিডেন্স Z রুট ওভার অফ R স্কয়ার প্লাস XL মাইনাস XC হোল স্কয়ার, এটাকে বলছি আমরা ইম্পিডেন্স। বা এখানে ভ্যালু বসিয়ে দিলে তুমি লিখতে পারো রুট ওভার R স্কয়ার প্লাস ওমেগা L মাইনাস 1 বাই ওমেগা C হোল স্কয়ার। দ্যাট ইজ কল্ড impedance of LCR circuit which is the equivalent resistance। আমরা বারবার বলছি impedance মানে হচ্ছে equivalent resistance। তাহলে therefore আমরা বলতেই পারি, so we can write I0 equal to V0 by Z। এভাবেও লিখতে পারি আমরা পিক ভ্যালু অফ কারেন্ট। তাহলে এই যে V0 টা এটা হয়ে গেল তোমার I0 into Z। তাহলে V0 হয়ে গেল তোমার অ্যাকচুয়ালি I0 into Z। আর এই যে AE, দেখো এইটাই হচ্ছে তোমার VL0 AE, এই যে এই সাইডটা OD আর এই তো ইকুয়াল হবে, এটা হবে VL0 মাইনাস VC0। এটাকে আমরা I0 টাকে ধরো VL0 মানে কি? VL0 মানে হচ্ছে I0 XL আর VC0 মানে I0 XC। তাহলে I0 টাকে কমন নিয়ে আমি একবারে লিখতে পারি XL মাইনাস XC, এভাবেও লিখতে পারি XL মাইনাস XC। I0 টা কমন নিয়ে নিলাম, এই VL0 আর VC0 এর ভ্যালুটা যদি বসাই, তাহলে AE বাহুটা রিপ্রেজেন্ট করছে I0 XL মাইনাস XC কে। V0 মানে I0 Z আর বেস OA মানে VR0। VR0 মানে কি? I0 into R, এটা হচ্ছে VR0। তাহলে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা তাহলে কি রকম হবে? তাহলে দেখো এবার যদি আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা ড্র করি, তাহলে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল দেখো, তাহলে আমার R রেজিস্ট্যান্সটা কোনটা? দেখো OA, এটা হচ্ছে VR0 which is I0 R। তাহলে রেজিস্ট্যান্সটা কোনটা হবে? OA। তাহলে এই OA টা রিপ্রেজেন্ট করবে রেজিস্ট্যান্স কে এবার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। এবার দেখো এই যে পারপেন্ডিকুলারটা এটা হচ্ছে I0 XL মাইনাস XC। তাহলে পারপেন্ডিকুলার যেটা আছে সেটা হলো XL মাইনাস XC, XL মাইনাস XC ইম্পিডেন্সের ক্ষেত্রে।
আর এই যে হাইপোটেনিয়াসটা এটা হচ্ছে আই নট জেড, তাহলে আই নট জেড, জেডটা হচ্ছে ইম্পিডেন্স, তাহলে এই হাইপোটেনিয়াসটা হয়ে গেল তোমার জেড, তাহলে এটা হচ্ছে তোমার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। আর এই যে অ্যাঙ্গেলটা দেখছো which is theta, এটা হচ্ছে ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট V নট আর I নট এর মধ্যে, সেটা হবে তাহলে Z আর R এর মধ্যে অ্যাঙ্গেলটা থিটা, এটা হচ্ছে ফেজ ডিফারেন্স। তাহলে এখান থেকে দেখো পরিষ্কার আমি থিটার ভ্যালু ফেজ ডিফারেন্সটা কত পাবো, তাহলে tan থিটা এখান থেকে বা এখান থেকে যে কোনো জায়গা থেকে করতে পারো, দেখো tan থিটা কত হবে পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে পারপেন্ডিকুলার কত আছে xl xc বাই r। তুমি যদি এখান থেকে করো তাহলে একই হবে, এখান থেকে যদি tan থিটা করো তাহলে পারপেন্ডিকুলার হবে I নট xl xc আর বেস হবে I নট r, তো I নটটা কেটে যাবে। এই ট্রায়াঙ্গেলটা থেকে করলে পারপেন্ডিকুলার হবে I নট xl xc, বেস হবে I নট r, তাহলে I নটটা কেটে গেল। আলটিমেটলি এটাই আসবে tan থিটা ইকুয়াল টু xl xc বাই r, বা এটাকে ভ্যালু বসালে হবে ওমেগা l 1 বাই ওমেগা c বাই r। তাহলে থিটা হয়ে গেল ফেজ ডিফারেন্সটা tan ইনভার্স ওমেগা l মাইনাস অফ 1 বাই ওমেগা c বাই r, এটা হয়ে গেল তোমার ফেজ ডিফারেন্স। তাহলে এবার যদি আমাদের পাওয়ার ফ্যাক্টর বার করতে বলে তাহলে পাওয়ার ফ্যাক্টর কত হবে ফ্রম দ্য ট্রায়াঙ্গেল, তাহলে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে দেখো আমি পাওয়ার ফ্যাক্টর পাবো, তাহলে পাওয়ার ফ্যাক্টর cos of theta মানে বেস বাই হাইপোটেনিয়াস r বাই z, দেখো সব জায়গাতেই পাওয়ার ফ্যাক্টর কিন্তু r বাই z ই আসে, তাহলে এটা একটা জেনারেলাইজ ফর্মুলা হয়ে যাচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে রেজিস্ট্যান্স বাই ইম্পিডেন্স। পাওয়ার ফ্যাক্টর কথার মানে হচ্ছে রেজিস্ট্যান্স অফ দা সার্কিট, যেটা r আছে তাকে ডিভাইড করবে ইম্পিডেন্স, ইম্পিডেন্স অ্যাজ লাইক অ্যাজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাহলে cos থিটা পাওয়ার ফ্যাক্টর r বাই z, প্লাস z এর জায়গায় z এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে r বাই z, z মানে কি রুট ওভার r স্কয়ার প্লাস ওমেগা l মাইনাস 1 বাই ওমেগা c হোল স্কয়ার, এই হয়ে গেল তোমার পাওয়ার ফ্যাক্টর। তাই এবার দেখো এই যে ফেজ ডিফারেন্সটা বের করলে তুমি থিটা ফেজ ডিফারেন্স, এটা লিড করছে না ল্যাগ করছে, তাহলে ফেজ ডিফারেন্স লিড না ল্যাগ, ভালো করে দেখো এই যে ভোল্টেজ V0 তার সাথে কারেন্টের অ্যাঙ্গেলটা থিটা, তাহলে আমরা যদি ভোল্টেজকে সব সময় রেফারেন্স ধরবো মানে সাপ্লাইটা হচ্ছে ভোল্টেজ আছে, তাহলে সাপ্লাই ভোল্টেজের রেসপেক্টে দেখো কারেন্ট থিটা অ্যাঙ্গেল কোন দিকে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই V0 এর রেসপেক্টে I নটটা যখন মাপছো অ্যাঙ্গেলটা কোন দিকে মাপছো অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল মানে ল্যাগ করা, তাহলে এখানে কারেন্ট ভোল্টেজকে থিটা অ্যাঙ্গেলে ল্যাগ করছে, তাহলে থিটাটা আমি অ্যান্টি ক্লক সরি আমি ভুল বললাম ভেরি ভেরি সরি, আমরা থিটাটাকে মাপছি ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ মানে হচ্ছে ল্যাগ করা, তাহলে এখানে কারেন্ট ভোল্টেজকে থিটা অ্যাঙ্গেলে ল্যাগ করছে, তাহলে V0 এর রেসপেক্টে OE এর রেসপেক্টে OE V0 তার রেসপেক্টে OA কারেন্ট, দেখো আমি থিটা অ্যাঙ্গেলটা মাপছি কোন দিকে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যাঙ্গেল মানে ল্যাগ করবে, তাহলে দেখো যে ইন LCR সার্কিট I0 মানে কারেন্ট I0 ল্যাগ ভোল্টেজ V0 বাই an angle theta, তাহলে LCR সার্কিটে কারেন্ট I0 ল্যাগ ভোল্টেজ V0 বাই an angle theta, থিটা অ্যাঙ্গেলে ল্যাগ করছে কারণ অ্যাঙ্গেলটা ক্লকওয়াইজ আছে, তাহলে therefore ইকুয়েশন অফ কারেন্ট তাহলে কি হবে, তাহলে থিটা অ্যাঙ্গেলও ল্যাগ করছে, তো therefore at any instant কারেন্ট I equal to, তাহলে at any instant কারেন্ট I equal to কি হবে I0 পিক ভ্যালু sin ওমেগা টি হচ্ছে ভোল্টেজের অ্যাঙ্গেলটা আছে বড় থিটা অ্যাঙ্গেলে ল্যাগ করছে, তাহলে মাইনাস অফ থিটা, এটা হবে কারেন্টের ইকুয়েশন at any instant in LCR circuit I equal to I0 sin ওমেগা টি মাইনাস থিটা। এবার তোমাদের এভারেজ পাওয়ার বার করতে বলতে পারে, তাহলে এভারেজ পাওয়ার কত হবে, তাহলে এভারেজ পাওয়ার ইন LCR সার্কিট, তাহলে দেখো এভারেজ পাওয়ার P লিখে সাফিক্স AV কি হবে VRMS IRMS cos থিটা, তাহলে একই রকম V0 বাই √2 I0 বাই √2 cos থিটার ভ্যালু দেখো R বাই Z, এবার I0 মানে V0 বাই Z,
এই যে v0 মানে হচ্ছে i0 z, তাহলে i0 মানে v0 বাই z, তাহলে হয়ে গেল v0 স্কয়ার বাই 2z স্কয়ার ইনটু r। এবার এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে আমরা i0 স্কয়ার r বাই 2 এভাবেও লিখতে পারি, কারণ v0 বাই z মানে i0, তাহলে i0 স্কয়ার r বাই 2 লিখতে পারো, বা z এর ভ্যালু বসিয়ে দিলে লিখবে v0 স্কয়ার r বাই 2 ব্র্যাকেট r স্কয়ার প্লাস z এর ভ্যালু কি ছিল ওমেগা l মাইনাস 1 বাই ওমেগা c হোল স্কয়ার। এটা হচ্ছে তোমার এভারেজ পাওয়ার। তাহলে এই পাওয়ারটা কনজিউম হবে এলসিআর সার্কিট। তাহলে আমরা দেখো কি দেখলাম যে একটা পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এভারেজ পাওয়ারের ফর্মুলা করেছিল পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যে v0 i0 বাই 2, হ্যাঁ, বা v0 স্কয়ার বাই 2r ছিল পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পাওয়ারটা v0 স্কয়ার বাই 2r, যেটা আগের দিনের ক্লাসে করেছিলাম। পিওর ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা কোনো এভারেজ পাওয়ার পাইনি, সেখানে দেখবে এভারেজ পাওয়ারটা 0 ছিল। যার জন্য আমরা পিওর ইন্ডাক্টর বা পিওর ক্যাপাসিটরের ক্ষেত্রে যে সার্কিটটা অ্যানালাইসিস করেছিলাম তাতে যে কারেন্ট পাস করতো তাকে আমরা বলতাম ওয়াটলেস কারেন্ট, কারণ সেখানে কোনো এভারেজ পাওয়ার ছিল না, পাওয়ার কনজাম্পশনটা 0 ছিল। কিন্তু এলআর সার্কিটে একটা এভারেজ পাওয়ার পেলে, সিআর সার্কিটও এভারেজ পাওয়ার পেলে, এলসিআর সার্কিটও এভারেজ পাওয়ার পেলে। তাহলে একমাত্র পিওর ইন্ডাক্টর বা পিওর ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা কোনো এভারেজ পাওয়ার পাই না, যে কারণে পিওর ইন্ডাক্টর বা পিওর ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে কারেন্ট পাস করে সেটাকে বলি আমরা ওয়াটলেস কারেন্ট। তাহলে এই হচ্ছে তোমার এলসিআর সার্কিটের অ্যানালাইসিস। দেখো বোঝা গেল? কোনো ডাউট থাকলে বলবে, এর পরবর্তী ধাপে তাহলে যাব। এখানে কিছু অ্যানালাইসিস আছে আমাদের, সেটা করতে হবে, which is very very important। তবে এখানে কোনো ডাউট আছে? তাহলে এলসিআর সার্কিটে তোমাকে যদি কারেন্ট বার করতে দেয়, ফেজার ডায়াগ্রাম ড্র করতে দিতে পারে, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ড্র করতে দিতে পারে, পার্ট পার্ট কোশ্চেন, এত বড় ক্যালকুলেশন একসাথে দেবে না, যে কোনো একটা পার্ট দেবে, বলবে ফেজার ডায়াগ্রাম ড্র করো, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ড্র করো, পাওয়ার বের করো, কিংবা কারেন্ট বের করো, এরকম একটা কোশ্চেন করবে, পুরোটা করতে কখনোই দেবে না। তাহলে এবার দেখো ডিসকাশন বলে নেবে, এই জায়গাটা এবার আমাদের একটু ভালো করে বুঝতে হবে। দেখো ডিসকাশন, আমরা এই লেখাগুলো মুছে দিয়ে এগুলো দরকার নেই। এবার দেখো আমরা এখানে কি দেখলাম, যে একটা এলসিআর সার্কিটের ক্ষেত্রে দেখো ইন এলসিআর সার্কিট পিক ভ্যালু অফ কারেন্ট, দেখো ইন এলসিআর সার্কিট পিক ভ্যালু অফ কারেন্ট কি ছিল v0 বাই z বা v0 বাই রুট ওভার r স্কয়ার প্লাস ওমেগা l minus 1 by omega c whole square. This is the peak value of current in LCR circuit. আর লেখো এভারেজ পাওয়ারের ফর্মুলাটা লেখো, যেটা পেলে যে এভারেজ পাওয়ার এটা নিয়ে একটু আলোচনা করতে হবে। এভারেজ পাওয়ার P এভারেজ কি ছিল v0 স্কয়ার বাই r 2 r স্কয়ার প্লাস কি পেলে ওমেগা l মাইনাস 1 বাই ওমেগা c হোল স্কয়ার। এই হচ্ছে তোমার এভারেজ পাওয়ার। এবার দেখো তোমার যদি প্রশ্ন করে যে এভারেজ পাওয়ারটা কখন ম্যাক্সিমাম হবে, যে এভারেজ পাওয়ার ম্যাক্সিমাম কখন হবে, বা যদি প্রশ্ন করতে পারে যে কারেন্টটা ম্যাক্সিমাম কখন হবে, পিক ভ্যালু অফ কারেন্ট কখন ম্যাক্সিমাম হবে, বা এভারেজ পাওয়ার কখন ম্যাক্সিমাম হবে। আচ্ছা, এই সেশনটা শেষ হয়ে যাওয়ার পরে আরেকবার লগ ইন করবে, যদি শেষ না হয় ক্লাস, তাহলে আরেকটা সেশন আরেকটা কিছুটা সময় লাগতে পারে, ঠিক আছে? এই সেশনটা আউট হলে 5 মিনিট বাদে আবার লগ ইন করবে। তাহলে দেখো, তাহলে এই যে এভারেজ পাওয়ার বা কারেন্টের যে পিক ভ্যালু পেয়েছো, এখানে কোশ্চেন হতে পারে যে এভারেজ পাওয়ার বা পিক ভ্যালু অফ কারেন্ট এটা ম্যাক্সিমাম কখন হবে। তাহলে দেখো এভারেজ পাওয়ার বা পিক ভ্যালু, এভারেজ পাওয়ার দেখো নিচে আছে r স্কয়ার প্লাস ওমেগা l মাইনাস 1 বাই c ওমেগা c হোল স্কয়ার। তাহলে এভারেজ পাওয়ারকে যদি ম্যাক্সিমাম হতে হয়, তাহলে এই যে ডিনোমিনেটরটা মানে হরে যেটা আছে এটাকে মিনিমাম হতে হবে। তাহলে মিনিমাম মানে কি 0। তাহলে এখানে দেখো এগুলো তো নেগেটিভ হবে না, কারণ সবই হোল স্কয়ার আছে। তাহলে মিনিমাম মানে 0। তাহলে এখন r এর মিনিমাম ভ্যালু 0, আর 0 হতে পারে না, কারণ আমি তো রেজিস্ট্যান্স লাগাচ্ছি, আমাকে সার্কিটটাই দিচ্ছে এলসিআর, তার মানে সেখানে রেজিস্ট্যান্স আছে, তাহলে r ক্যান নট বি 0। তাহলে একমাত্র আমি ডিনোমিনেটরে 0 করতে পারি কাকে, সেটা হচ্ছে ওমেগা l মাইনাস 1 বাই ওমেগা c, এই পার্টটাকে আমি 0 করতে পারি। তাহলে ওমেগা l মাইনাস 1 বাই ওমেগা c যদি এটা 0 হয়ে যায়, তাহলে দেখো এভারেজ পাওয়ারটাও ম্যাক্সিমাম হবে, তোমার কারেন্টের পিক ভ্যালু যেটা আছে i0 সেটাও তুমি তখন সবচেয়ে বেশি পাবে। তাহলে দেখো
যে ফর ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার and for maximum peak value of current, for maximum average power and for maximum peak value of current কি হবে, এই ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি এটাকে 0 হতে হবে। তাহলে যে পার্টিকুলার ওমেগার ভ্যালুর জন্য, তাহলে এটা একটা নির্দিষ্ট ওমেগাতে কি হবে, এল আর সি আছে, তাহলে ওমেগার একটা পার্টিকুলার ভ্যালু আমি পাবো, আমি যখন একটা অল্টারনেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব অ্যাক্রস দ্য এলসিআর সার্কিট, তার যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, তার একটা পার্টিকুলার ভ্যালুতে গিয়ে দেখা যাবে এই ওমেগা এর মাইনাস 1 বাই ওমেগা সি এটা 0 হচ্ছে। যদি এটা 0 হয় তাহলে আমি অ্যাভারেজ পাওয়ারটা ম্যাক্সিমাম পাবো এবং কারেন্টের পিক ভ্যালুটাও সবচেয়ে বেশি হবে। তাহলে যে ওমেগার ভ্যালুর জন্য, ওমেগার যে মানের জন্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দা সাপ্লাই ভোল্টেজ তার যে মানের জন্য ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি এটা 0 হয়, সেটাকে সেই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে আমরা বলি রেজোন্যান্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সেটাকে বলবো রেজোন্যান্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে ফর অ্যাভারেজ পাওয়ার এন্ড ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে লেখো যে ফর ম্যাক্সিমাম ভ্যালু অফ অ্যাভারেজ পাওয়ার এন্ড ফর ম্যাক্সিমাম ভ্যালু অফ পিক ভ্যালু অফ কারেন্ট, for maximum value of average power and for maximum value of peak value of current, এই omega l minus 1 by omega c is equal to 0। এবার এটা 0 হতে গেলে ওমেগার একটা ফাইনাইট ভ্যালু লাগবে, তাহলে দেখো তাহলে omega l equal to 1 by omega c হয়ে গেল। তাহলে ওমেগার ভ্যালু কত হলে এটা পসিবল, omega square equal to 1 by lc, তাহলে ওমেগা ইকুয়াল টু হচ্ছে 1 বাই রুট এলসি। তাহলে এই যে ওমেগার ভ্যালুটা 1 বাই রুট এলসি, যে ভ্যালুতে গিয়ে তোমার এই ওমেগা এর মাইনাস 1 বাই ওমেগা সিটা 0 হয়ে গেল, ফলে এভারেজ পাওয়ার বা পিক ভ্যালু অফ কারেন্ট হয়ে গেল ম্যাক্সিমাম। এই যে ওমেগার ভ্যালুটা পাচ্ছ 1 বাই রুট এলসি, এটাকে বলি আমরা রেজোন্যান্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে দিস ওমেগা, দেখো দিস ভ্যালু অফ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, the value of angular frequency when average power and the peak value of current become maximum, the value of angular frequency for which average power and peak value of current become maximum is called resonance angular frequency, মানে অনুনাদি কৌণিক কম্পাঙ্ক বলে, রেজোন্যান্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অনুনাদি কৌণিক কম্পাঙ্ক। and it is denoted by ওমেগা নট। আমরা রেজোন্যান্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কে ওমেগা নট দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে therefore ওমেগা নট এর ফর্মুলা তাহলে কোনটা হলো, ওমেগার কোন ভ্যালুটা পেলাম 1 বাই রুট এলসি, এই ভ্যালুতে কি আমার এই পার্টটা 0 হচ্ছে। তাহলে এই যে 1 বাই রুট এলসি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটাই হচ্ছে রেজোন্যান্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করব ওমেগা নট দিয়ে। তাহলে ওমেগা নট এর ভ্যালু তাহলে কি দাঁড়ালো 1 বাই রুট এলসি, ওমেগা নট হয়ে গেল 1 বাই রুট এলসি। এটাকে বলি আমরা রেজোন্যান্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে ওমেগার যে মানের জন্য ওমেগা এর মাইনাস 1 বাই ওমেগা সি 0 হবে, তখন এভারেজ পাওয়ার ম্যাক্সিমাম, পিক ভ্যালু অফ কারেন্ট ম্যাক্সিমাম। তো ওমেগার ওই পার্টিকুলার ভ্যালুটা যেটা এসছে 1 বাই রুট এলসি, এটাকেই বলবো আমরা রেজোন্যান্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর এটাকে ডিনোট করবো আমরা ওমেগা নট দিয়ে। তাহলে ওমেগা নট হয়ে গেল রেজোন্যান্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 1 বাই রুট এলসি, যার ভ্যালু রেজোন্যান্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে এবার দেখো ওমেগা নট 1 বাই রুট এলসি, এবার ওমেগা মানে আমরা জানি 2 পাই ইনটু ফ্রিকোয়েন্সি হয়, আমরা সার্কুলার মোশনে পড়েছি ওমেগা মানে 2 পাই ইনটু ফ্রিকোয়েন্সি। তাহলে ওমেগাকে আমরা লিখি 2 পাই ইনটু এফ নট। এই এফ নটটাকে বলবো আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এই এফ নটটাকে বলবে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। ওটা রেজোন্যান্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হয় রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। অনুনাদি কম্পাঙ্ক রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি 1 বাই 2 পাই রুট এলসি। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে তোমার পাওয়ার হয়ে গেল ম্যাক্সিমাম। তাহলে এবার ম্যাক্সিমাম এভারেজ পাওয়ারটা কত বার করে ফেলো, তাহলে therefore ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার
তাহলে কত হয়ে যাচ্ছে পি এভারেজের ম্যাক্সিমাম ভ্যালু সাফিক্সে একটা ম্যাক্স লিখে দাও। তাহলে দেখো এই পার্টটা 0 হয়ে গেছে, তাহলে v0 স্কয়ার r বাই 2r স্কয়ার, তার মানে হয়ে যাচ্ছে কি v0 স্কয়ার বাই 2r, v0 স্কয়ার বাই 2r। দেখো তাহলে আমরা কি পাচ্ছি, এবার ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার পি এভারেজ সাফিক্সে ম্যাক্স লিখে দাও। তাহলে এই পার্টটাকে 0 করে দাও, তাহলে হয়ে গেল v0 স্কয়ার বাই 2r হয়ে যাবে। আর পিক ভ্যালু অফ কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে ম্যাক্সিমাম পিক ভ্যালু অফ কারেন্ট, ম্যাক্সিমাম পিক ভ্যালু অফ কারেন্ট অর্থাৎ I নট এর ম্যাক্সিমাম ভ্যালু, I নট টার ম্যাক্সিমাম ভ্যালু দেখো কি হবে, এটা I নট v নট বাই রুট ওভার r স্কয়ার প্লাস এই পার্টটা তো 0 হয়ে গেছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, তাহলে কি থাকছে v0 বাই r, মানে r স্কয়ার কে রুট করলে r হয়ে যাবে, তাহলে হবে v0 বাই r। তার মানে দেখো একটা জিনিস, একটা সিম্পল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস করে, তাহলে ম্যাক্সিমাম পিক ভ্যালু অফ কারেন্ট v0 বাই r, এখানে ভালো করে বোঝো v0 বাই r। এবার একটা সিম্পল কথা ভাবো, ধরো একটা রেজিস্ট্যান্স আছে আমার, যেটা আমরা পিওর রেজিস্টিভ সার্কিট করেছিলাম, যদি আগের দিনের লেখাটা টোকা থাকে তাহলে একটু সেটা বার করো। দেখো আমরা পিওর রেজিস্টিভ সার্কিটে করেছিলাম যে একটা পিওর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন অল্টারনেটিং কারেন্ট পাস করবে তখন সেখানে কারেন্টের পিক ভ্যালু ছিল v0 বাই r। আর পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে এভারেজ পাওয়ারের ফর্মুলা ছিল v0 স্কয়ার বাই 2r। যেটা বলছিলাম দেখো, তাহলে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে এলসিআর সার্কিটের পাওয়ারটা হচ্ছে ম্যাক্সিমাম, সেটা v0 স্কয়ার বাই 2r, আর পিক ভ্যালু অফ কারেন্ট তার ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছি আমরা v0 বাই r। তাহলে এবার দেখো যদি আমরা ইম্পিডেন্স ক্যালকুলেট করি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে, তো দেখো যে ইম্পিডেন্স এট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, তাহলে আমরা ইম্পিডেন্সের ফর্মুলাটা কি দেখেছিলাম, ইম্পিডেন্সটা ছিল z ইকুয়াল টু রুট ওভার r স্কয়ার প্লাস ওমেগা l মাইনাস 1 বাই ওমেগা c হোল স্কয়ার। এবার এট রেজোন্যান্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আমরা রেজোন্যান্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে কি লিখেছিলাম, ওমেগার ভ্যালুটা হচ্ছে ওমেগা নট হয়, যেটা হয় 1 বাই রুট lc। তাহলে এট রেজোন্যান্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, at resonance angular frequency omega equal to হয়ে যায় omega naught which is equal to 1 by root lc। তাহলে ইম্পিডেন্সটা কত হচ্ছে দেখো এবার root over r square plus এটাকে omega naught l minus 1 by omega naught c whole square লিখবে, এবং এই পার্টটা কত হয়ে যাবে 0। তুমি যদি omega naught এর জায়গায় 1 by root lc আর এই omega naught এর জায়গায় 1 by root lc পুট করো, তাহলে দেখো ওই পার্টটা 0 আসবে, যেটা আমরা আগেও বলেছিলাম যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে গিয়ে ওমেগা l মাইনাস 1 বাই ওমেগা c টা 0 হয়। তো আমরা যদি এখানে ওমেগা নট এর এই ভ্যালুটা পুট করি 1 বাই রুট lc, তাহলে এই পুরো ব্র্যাকেটের পার্টটা 0 চলে আসবে, তাহলে আমার z হয়ে যাচ্ছে কত r। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে গিয়ে দেখো একটা এলসিআর সার্কিটের ইম্পিডেন্সটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে r, মানে কি খালি রেজিস্ট্যান্স আর কিছু থাকছে না, অর্থাৎ এক্সএল বলে কিছু থাকছে না, মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স নেই, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স নেই, শুধু z কার সমান, রেজিস্ট্যান্সের সমান। তাহলে আমরা বলতে পারি যে এট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এলসিআর সার্কিট বিহেভ লাইক এ পিওর রেজিস্টিভ সার্কিট। লিখে রাখো therefore at resonance frequency LCR circuit behave like a pure resistive circuit। অর্থাৎ একটা এসি বর্তনীতে শুধু যদি একটা রেজিস্ট্যান্স থাকে তাহলে যে পারফরম্যান্স তুমি পাবে, যতটা কারেন্ট পাবে, যতটা পাওয়ার পাবে, একটা এলসিআর সার্কিট যখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে কাজ করবে তখন সেখানেও তুমি যে কারেন্ট বা পাওয়ারটা পাবে সেটা ওই রেজিস্টিভ সার্কিটের যে কারেন্ট আর পাওয়ার তার সাথে ইকুয়াল হবে। দেখো তাই এসছে, যদি তোমাদের একটু মনে থাকে আগের দিনের ক্লাসটা, তাহলে দেখো আমরা রেজিস্টিভ সার্কিট যেটা করেছিলাম পিওর রেজিস্টিভ সার্কিট, সেই পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা পাওয়ারের ফর্মুলা এটাই পেয়েছিলাম v0 স্কয়ার বাই 2r, যেটা আমি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে ম্যাক্সিমাম পাওয়ার পেয়েছি। আর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে পিওর রেজিস্ট্যান্সে আমরা কারেন্টের পিক ভ্যালুটা পেয়েছিলাম v0 বাই r, যেটা আমরা এখানে ম্যাক্সিমাম ভ্যালু অফ দা কারেন্ট পেলাম v0 বাই r ইন কেস অফ এলসিআর সার্কিট। তাহলে একটা এলসিআর বর্তনী যখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে থাকবে
তখন তার আচরণটা জাস্ট একটা পিওর রেজিস্ট্যান্সের মতন হবে, অর্থাৎ সেই সার্কিটে এল বা সি তার কোনো ভূমিকা থাকবে না, কারণ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স দেখো এটা জিরো হয়ে যাচ্ছে। এই এক্সএল মানে অ্যাকচুয়ালি কি, এই ওমেগা এর মানে হচ্ছে এক্সএল, আর 1/ωc মানে অ্যাকচুয়ালি কি xc, দ্যাট ইজ এটা জিরো। এই কথাটার মানে হচ্ছে xl xc = 0, কারণ ওমেগা এল মানে হচ্ছে xl আর 1/ωc মানে কি অ্যাকচুয়ালি xc, তাহলে xl xc টা জিরো হয়ে যাচ্ছে। বা আমরা বলতে পারি যে xl = xc, অর্থাৎ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে যখন আমরা চলে যাব কোন একটা এলসিআর সার্কিটের ক্ষেত্রে, তখন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা ইকুয়াল হয়ে যাবে এবং তারা ক্যান্সেল হয়ে জিরো হয়ে যাচ্ছে। ফলে পুরো সার্কিটটার ইম্পিডেন্স হয়ে যাচ্ছে কার সমান, রেজিস্ট্যান্সের সমান। পুরো সার্কিটটার ইম্পিডেন্সটা, যেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলি আমরা, সেই ইম্পিডেন্সটা হয়ে যাচ্ছে শুধু আর মানে রেজিস্ট্যান্সের সমান। সেই জন্য আমরা বলি যে একটা এলসিআর সার্কিট যখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে থাকে তখন সেটা বিহেভ করে লাইক এ পিওর রেজিস্ট্যান্স, তার ইম্পিডেন্স ইকুয়াল টু রেজিস্ট্যান্স, সেখানে এক্সএল বা এক্সি এর কোনো ভূমিকা থাকে না। তাহলে আমরা এটাও শিখে গেলাম যে একটা এলসিআর সার্কিট যখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে থাকে তখন এক্সএল আর এক্সি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা সেম হয়। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা সেম হয়। এবার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সেম হওয়ার অর্থ আরেকটা হতে পারে, সেটা কি, সেটা হচ্ছে পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর আর পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর ইকুয়াল। কারণ এক্সএল কে যদি তুমি আই নট দিয়ে গুণ করো আর এক্সসি কে যদি আই নট দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে দেখো এইটাই মানে হচ্ছে ভিএল নট আর এটা মানে হচ্ছে ভিসি নট। তার মানে পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর আর পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর দুটো কি হচ্ছে সেম। এবং আমরা জানি আমাদের যে ফেজার ডায়াগ্রামটা ছিল তাতে দেখো ভিএল নটটা ছিল উপরের দিকে আর ভিসি নটটা ছিল নিচের দিকে। আমরা যে ফেজার ডায়াগ্রামটা এঁকেছিলাম তাতে ভিআর নটটা ছিল হরাইজন্টাল, ভিএল নটটা ছিল 90 ডিগ্রিতে লিড করত আর ভিসি নটটা 90 ডিগ্রিতে ভিআর নটকে ল্যাগ করত। তাহলে ভিএল নট আর ভিসি নট যদি সেম হয়ে যায় তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পুরো থাকবে খালি ভিআর নট। অর্থাৎ সিম্পল একটা রেজিস্ট্যান্সের মতো আচরণ করবে এলসিআর সার্কিট এট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, তার ইম্পিডেন্সটা হয়ে যাবে আর এর সমান। তাহলে এলসিআর বর্তনী এট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বিহেভ করে লাইক এ সিম্পল রেজিস্ট্যান্স। তাহলে সেক্ষেত্রে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ইকুয়াল হয়। পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর ভিএল নট আর পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর সেটাও পরস্পর সমান হয়। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির ফর্মুলা পেলে 1/√LC, এই যে 1/√LC। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পেলে 1/2π√LC, এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা শুধু ফ্রিকোয়েন্সি। ম্যাক্সিমাম পাওয়ার V0² যেটা রেজিস্ট্যান্সের পাওয়ারের সাথে সমান, আর ম্যাক্সিমাম পিক ভ্যালু অফ কারেন্ট I0 max V0/R যেটা পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্টের পিক ভ্যালু। তাহলে এলসিআর সার্কিট এট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বিহেভ করে সিম্পল একটা পিওর রেজিস্ট্যান্সের মতো। তাহলে এবার দেখো যদি আমরা কারেন্টের সাথে এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা তার একটা গ্রাফ আঁকি ফর এলসিআর সার্কিট, তাহলে গ্রাফটা কিরকম হবে? তাহলে কারেন্টের সাথে যদি আমরা একটু গ্রাফ দেখি দেখো এলসিআর সার্কিটের, তাহলে গ্রাফটা কেমন হবে? তাহলে এখানে কারেন্ট y অ্যাক্সিসে নাও, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা x অ্যাক্সিসে নাও। ধরো এলসিআর সার্কিটে যে রেজিস্ট্যান্সটা আমি নিচ্ছি সেটা ধরো R1 একটা রেজিস্ট্যান্স আছে, যে আমরা একটা এলসিআর সার্কিট নিয়েছি তার রোধের ভ্যালুটা R1। এবার যখন কারেন্টের সাথে ওমেগার আমরা গ্রাফটা আঁকবো, এই কারেন্টের সাথে ওমেগার যে গ্রাফ হবে এটা হচ্ছে পিক ভ্যালু অফ কারেন্ট। তাহলে কারেন্টের সাথে ওমেগার গ্রাফটা কিরকম হবে? এরকম একটা গ্রাফ তুমি দেখতে পাবে। একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে গিয়ে এই ওমেগার ভ্যালু যখন ওমেগা নট যেটা ইকুয়াল টু 1/√LC যেটাকে আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বলছি, এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে কারেন্টের পিক ভ্যালুটা থাকবে সবচেয়ে বেশি। এবার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে যখন আমি কমাবো ফ্রিকোয়েন্সিকে বা আমি ফ্রিকোয়েন্সিকে যদি বাড়িয়ে দিই, দেখো কারেন্টের পিক ভ্যালুটা ডিক্রিজ করছে। তাহলে কারেন্টের পিক ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে কোথায়? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে, যেটা আমরা পেয়েছিলাম যে পিক ভ্যালু অফ কারেন্ট ম্যাক্সিমাম হবে কোথায়? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে। তাহলে আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে যদি ফ্রিকোয়েন্সি কমিয়ে দিই বা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে যদি ফ্রিকোয়েন্সিকে বাড়িয়ে দিই, তাহলে পিক ভ্যালু অফ কারেন্ট কিন্তু বোথ অফ দ্য কেস ডিক্রিজ করবে। পিক ভ্যালু অফ কারেন্টটা সবচেয়ে বেশি থাকবে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে। ধরো এটা R1 রেজিস্ট্যান্সের ক্ষেত্রে গ্রাফটা পেলাম। এবার আমি ধরো এলসিআর সার্কিটের রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে R2 করে দিলাম। এবার এই R2 এর ভ্যালু যদি R1 এর থেকে কম নাও,
তাহলে দেখো তুমি এক রেজোনেন্স ফ্রিকোয়েন্সি রেজোনেন্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমরা যে ফর্মুলাটা পেলাম, দেখো এই ম্যাক্সিমাম কারেন্টের ফর্মুলাটা আমরা কি পেয়েছি, I নট এর ম্যাক্সিমাম ভ্যালুটা, তার ফর্মুলা দেখো পেয়েছো V0/R। I নট ম্যাক্স এর ভ্যালুটা পেয়েছো V0/R। তার মানে বুঝতেই পারছো রেজিস্ট্যান্সটা যত কমাবে তোমার এই I নট এর ম্যাক্সিমাম ভ্যালুটা তত বাড়বে। তার মানে তুমি যদি একটা লোয়ার রেজিস্ট্যান্স ইউজ করো, ধরো LCR বর্তনীতে আমি একটা রেজিস্ট্যান্স নিচ্ছি যার ভ্যালুটা R1 এর থেকে কম, তাহলে এবার যদি I নট এর সাথে ওমেগার আমি গ্রাফ আঁকি, তাহলে গ্রাফটা কিরকম হবে কারেন্টের সাথে, তখন গ্রাফটা হবে এই নিচের গ্রাফটা হচ্ছে R1 রেজিস্ট্যান্সের জন্য, উপরের গ্রাফটা হলো R2 রেজিস্ট্যান্সের জন্য। দেখো গ্রাফটা পিকটা আরো বেশি হয়ে গেল। যখন এই রেজিস্ট্যান্সটা কমিয়ে দিলাম আমি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে এর যে পিকটা এটা আরো উঁচুতে পাচ্ছি, মানে কারেন্টের ভ্যালুটা আমি আরো বেশি পেয়েছি। কারণ দেখো এই কারেন্টের সাথে ম্যাক্সিমাম ভ্যালু অফ দা কারেন্ট ইনভার্সলি প্রপোর্শনাল। যত রেজিস্ট্যান্স তুমি কমাবে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে কারেন্টের পিক ভ্যালুটা তত বেশি হবে। তুমি যদি আরো রেজিস্ট্যান্স কম নাও তাহলে তোমার গ্রাফটা দেখো আরো পিকে চলে যাবে। এটা ধরো R3 রেজিস্ট্যান্সের জন্য, এখানে R1 টা সবচেয়ে বড়, তারপরে R2, তার থেকে ছোট হচ্ছে R3। তাহলে যত রেজিস্ট্যান্স আমি কম ইউজ করব, একটা LCR বর্তনীর রোধের মানটা আমি যত কমিয়ে দেব, তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে দেখো আমি যে গ্রাফটা পাচ্ছি তার পিকটা তত বেশি প্রমিনেন্ট হচ্ছে, অর্থাৎ গ্রাফটা খুব শার্প হয়ে যাচ্ছে, ছুচলো হয়ে যাচ্ছে, শার্প। যত রেজিস্ট্যান্স বেশি দেখো মাথাটা ভোঁতা আছে, যত রেজিস্ট্যান্স কমাচ্ছ গ্রাফটা পিকটা তত পরিষ্কার হচ্ছে। এটাকে বলি আমরা শার্পনেস, শার্প হয়ে যাচ্ছে গ্রাফটা, সূচনা একটা প্রান্ত পাচ্ছ। তার মানে আমরা LCR বর্তনীতে রেজিস্ট্যান্সটা যেটা ইউজ করছি সেই রেজিস্ট্যান্সটা যত কম নিতে পারবো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে এই কারেন্টের যে ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা পাচ্ছি তার ভ্যালু আমি তত বেশি পাবো, এবং গ্রাফের শার্পনেসটা অনেক বেশি রাইজ করবে, পিকটা খুব পরিষ্কার হবে। এটাকে বলি আমরা শার্পনেস অফ LCR সার্কিট। তাহলে একটা LCR বর্তনীতে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে শার্পনেস অফ দা কারেন্ট কার্ভ, এটাকে বলে কারেন্ট কার্ভ, শার্পনেস অফ দা কারেন্ট কার্ভ ডিপেন্ড করবে কার উপর, রেজিস্ট্যান্সের ভ্যালুর উপর। তুমি রেজিস্ট্যান্সটা যত কমিয়ে দেবে তত I নট এর ভ্যালুটা তুমি বেশি পাবে, কারণ I নট টার যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা রোধের সাথে ব্যস্তানুপাতিক। যত লোয়ার রেজিস্ট্যান্স ইউজ করব আমার ওমেগা ইকুয়াল টু ওমেগা নট, মানে রেজোন্যান্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে গ্রাফের পিকটা তত পরিষ্কার হবে। এটাকে বলি আমরা শার্পনেস। তাহলে এখানে এই LCR সার্কিটের ক্ষেত্রে কোয়ালিটি ফ্যাক্টর বলে একটা কথা হয়, যেটাকে আমরা সংক্ষেপে বলি কিউ ফ্যাক্টর। তাহলে কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর, কিউ ফ্যাক্টরটা মানে কি, কিউ ফ্যাক্টর মানে কোয়ালিটি, কার কোয়ালিটি, শার্পনেসের কোয়ালিটি। এই যে শার্পনেসটা যত বেশি শার্প হচ্ছে তার মানে সেখানে রেজোন্যান্সটা তত ভালো, তত রেজোন্যান্সটা ভালো হয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম কারেন্ট আমি যত বেশি পাচ্ছি, আমি যত বেশি ম্যাক্সিমাম কারেন্টটা পাবো, I নট এর ভ্যালু যত বেশি আমি পাবো, সেখানে আমার LCR এর রেজোন্যান্সের কোয়ালিটি তত ভালো হবে, রেজোন্যান্সের কোয়ালিটিটা তত ভালো হবে। তাহলে কিউ ফ্যাক্টর মানে কি, যার শার্পনেস যত বেশি তার কোয়ালিটি ফ্যাক্টর তত বেশি হবে। এবার কোয়ালিটি ফ্যাক্টরটা আমরা পরিমাপ করি কিভাবে, কোয়ালিটি ফ্যাক্টর মেজার করার ফর্মুলা হচ্ছে, দেখো LCR সার্কিটে কিউ ফ্যাক্টরকে আমরা ক্যাপিটাল কিউ দিয়ে ডিনোট করি। তো ক্যাপিটাল কিউ এটা মাপা হয় আইদার, দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে VL0/VR0, অথবা একটা ফর্মুলা হয় সেটা হচ্ছে VC0/VR0। অর্থাৎ তার মানে কি, পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর ডিভাইডেড বাই পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স, এটাও বলতে পারো। অথবা বলতে পারো পিক ভ্যালু অফ ক্যাপাসিটর, পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর বাই পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স, এটাও বলতে পারো। দুটোই সেম হবে। কেন সেম হবে দেখো, কারণ আমরা শিখে গেছি যে এক রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, দেখো ভালো করে আমি এখানে অ্যানালাইসিস করেছি, একটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি VL0 আর VC0 এর মান তো সমান হয়। ফলে VL0/VR0 এর ভ্যালু যা হবে এক রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, ওই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে VC0/VR0 এর ভ্যালুও সেম হবে, কারণ বোথ আর ইকুয়াল এক রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে কোয়ালিটি ফ্যাক্টর মানে হচ্ছে শার্পনেস অফ দ্য গ্রাফ, যে গ্রাফের পিকটা কত বেশি হচ্ছে, যে গ্রাফের পিকটা যত উঁচু হবে, যত হাইট হবে পিকের, তার মানে তার I0 এর ভ্যালু তত বেশি, তত I0 এর ভ্যালুটা বেশি, যার পিক যত বেশি হবে। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে যে গ্রাফের পিকটা যত উঁচু হচ্ছে, অর্থাৎ I0 এর ভ্যালুটা যত বেশি তুমি পাবে, সেই গ্রাফের কোয়ালিটি তত ভালো, মানে সেখানকার রেজোন্যান্সটা তত ভালো হয়েছে। তাহলে রেজোন্যান্সকে বেটার করার জন্য আমাকে তাহলে কি করতে হবে,
এই যে এলসিআর সার্কিট যেখানে রেজিস্ট্যান্সটা লাগাচ্ছ, রেজিস্ট্যান্সের ভ্যালুটা কমিয়ে দিতে হবে। তুমি যত রেজিস্ট্যান্সটা কমিয়ে দেবে তোমার I0 এর ভ্যালু তত রাইজ করবে, মানে পিকটা তত পরিষ্কার হবে, অর্থাৎ শার্পনেস অফ দ্য গ্রাফ ইনক্রিজ করবে। এই শার্পনেস ইনক্রিজ করাটাকে বলি আমরা কোয়ালিটি ফ্যাক্টর। তাহলে কোয়ালিটি ফ্যাক্টর মাপছি কি দিয়ে? VL0/VR0 অথবা VC0/VR0, দুটো একই হবে। তার কারণে দেখো VL0 আর VC0 সেম হয় ইন কেস অফ রেজোনেন্স। তাই এবার দেখো যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে কি পাবো? VL0 মানে কি? I0XL, আর VR0 মানে I0R। এবার XL মানে কি? আমি রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে আছি, দেখো XL মানে কোনটা? XL মানে হচ্ছে ওমেগা L। তো রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে তুমি লিখবে ওমেগা নট L, কারণ আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সিকে ওমেগা নট দিয়ে লিখি। তাহলে XL মানে ওমেগা L হয়, কিন্তু এট রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আমি লিখবো ওমেগা নট L, আর এখানে R। এবার দেখো ওমেগা নট মানে কি? 1/√LC, আর এখানে L বাই R। এবার এটাকে একটু ক্যালকুলেট করলে দেখো চলে আসবে 1/R√L/C। তাহলে দেখো Q ফ্যাক্টরটা এই যে R তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে Q ইনভার্সলি প্রপোর্শনাল উইথ R। আমরা বুঝতেই পারছো আমি যত রেজিস্ট্যান্সটা কম নেব এলসিআর সার্কিটে, রেজিস্ট্যান্সটাকে যত তুমি কমাতে পারবে তোমার কারেন্টের পিক ভ্যালু তত বেশি হবে। কারেন্টের পিক ভ্যালু বা ম্যাক্সিমাম পিক ভ্যালু অফ কারেন্ট তত ইনক্রিজ করবে, এবং তোমার গ্রাফের হাইট তত বেশি হবে। হাইটটা যত বেশি হচ্ছে তার মানে গ্রাফটা তত শার্প হচ্ছে, শার্পনেস অফ দ্য গ্রাফ তোমার ইনক্রিজ করবে। তাহলে এটাকে বলি আমরা কিউ ফ্যাক্টর 1/√LC। এটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা, আর এই ফর্মুলা থেকে আমরা বলতে পারছি যে কোয়ালিটি ফ্যাক্টরটা রেজিস্ট্যান্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এটা হচ্ছে রেজোনেন্স। পরীক্ষা আমাদের একটা কোশ্চেন আসে যে হোয়াট ইজ রেজোনেন্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, হোয়াট ইজ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, হোয়াট ইজ কিউ ফ্যাক্টর, what is sharpness, but draw the graph current versus omega and discuss the sharpness of the curve। তাহলে শার্পনেস কি? যত রেজিস্ট্যান্স কমবে পিকটা তত বড় হচ্ছে, যে পিকটা পরিষ্কার হওয়া মানে হচ্ছে শার্পনেস। যত সূচনা গ্রাফ হবে শার্পনেস তত বেশি, সূচনা প্রান্ত শার্পনেস কথার অর্থ। তাহলে এই হচ্ছে আমাদের কিউ ফ্যাক্টর আর রেজোনেন্স অফ এলসিআর সার্কিট। এই জায়গাটা থেকে কিন্তু পরীক্ষায় ভীষণ ছোট ছোট প্রশ্ন হয়, ফলে এই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে।